আজকে ফার্স্ট যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে দুটো ঘটনা আমি নিয়ে আসছি। যে দুটো ঘটনাই আমি রাজবাড়ির ঘটনা বলবো, আমার যে জেলা রাজবাড়ি। তো ফার্স্ট যেই ঘটনাটি আমি এখন শেয়ার করব, ঘটনাটির সময় ছিল 1992 সাল। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি সঙ্গত কারণে ওনার নামটি বলতে নিষেধ করেছেন, এই কারণে ওনার নামটি আমি বলছি না, অন্য সব কিছু আমি বলছি। তো ওনার এখনও রাজবাড়ী সদর যেই উপজেলা, রাজবাড়ী সদর যে শহরের একদম মানে প্রাণকেন্দ্রে যে বাজারটা রয়েছে, বাজারে ওনার গ্রোসারি শপ রয়েছে, যেটাকে আমরা মুদিখানার দোকান বলি। ওনার বাড়িটা হচ্ছে রাজবাড়ী জেলা থেকে একটু ভিতরে 1.5 থেকে 2 কিলোমিটার ভিতরে লক্ষ্মীকুল গ্রামে। তো উনি যে কাজটা করতেন সেটা হচ্ছে যে প্রায় রাত 9টার দিকেই দোকান বন্ধ করতেন এবং সব কিছু গুছিয়ে নিতে নিতে এবং বাড়িতে পৌঁছতে ওনার রাত 10টার একটু বেশি বেঁচে যেত। ওনার দোকানের যত কর্মচারী ছিলেন তাদের সকলের বাড়ি ছিল ওই লক্ষ্মীকুল গ্রামে। যে কাজটা করতো সেটা হচ্ছে যে উনি এবং ওনার কর্মচারী একসাথে বের হতো এবং কয়েকজন কর্মচারী বাড়িতে চলে যেত এবং 1-2 জন কর্মচারী ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা আবার তাদের বাড়িতে চলে যেত। এটা ছিল একদম দৈনন্দিন ঘটনা। আচ্ছা, ঘটনাটির সময় এই ঘটনাটির সময় ছিল বৈশাখ মাস, যখন কালবৈশাখী ঝড়ের সময়। ওই দিন মানে বিকালের দিকে একজন অদ্ভুত চেহারার একজন লোক আসেন ওনার দোকানে, এসে বলেন যে ভাই, আপনার দোকানে তো বিশেষ করে মুদিখানার দোকানে অনেকেই তাবিজ লেখার সরঞ্জাম নিতে আসেন, তো আমার কাছে একটা জিনিস আছে, আপনি যদি এটা রেখে দেন তো ভালো হয়, তাহলে বিক্রি করে আমাকে টাকাটা দিবেন বা আপনি কিনে রেখে দেন আমার কাছ থেকে। আসলে রাসেল ভাই, অনেক সময় যারা তাবিজ লেখেন আর কি, যারা এই প্রফেশনের সাথে জড়িত আছেন বা এই বিষয়ে যারা পারদর্শী, ওনাদের লেখার জন্য বিভিন্ন ধরনের জিনিস, যেমন পাতলা কাগজ, জাফরান কালি, তারপরে আপনার শুকনো চামড়া, এই জিনিসগুলো লাগে আর কি বিভিন্ন ধরনের কাজের জন্য। তো উনি যে খেয়াল করলেন যে লোকটি আসছে উনি শুকনো চামড়া নিয়ে আসছিল। তখন জিজ্ঞেস করলেন যে এটা কিসের চামড়া? তখন উনি বললেন এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া। কিন্তু রাসেল ভাই, দোকানদার লোকটি চামড়াটি হাতে নিয়ে উনি দেখলেন চামড়াটি খুবই মসৃণ এবং খুব সুন্দর, মনেই হচ্ছিল না এটা ছাগলের চামড়া হতে পারে। তারপরও যেহেতু অনেক সুন্দর, মানে ওনারও পছন্দ হয়ে গেল। উনি বলেন আচ্ছা ঠিক আছে, তো এই যেহেতু এই চামড়ার ক্রেতা খুব কম পাওয়া যায়, আপনি রেখে যান, বিক্রি হলে আপনি পরে 1 সপ্তাহ পরে আসবেন, আপনাকে যদি বিক্রি হয় আমি টাকা দিয়ে দেব। তখন উনি এক কথায় রাজি হয়ে গেলেন, উনি আর কোনো আর্গুমেন্টেই গেলেন না। এতে উনি অবাক হলেন, কি ব্যাপার, আমি বলে দিলাম সাথে সাথে রাজি হয়ে গেল। তো যাই হোক রাসেল ভাই, ওই দিন বিকালে প্রচণ্ড ঝড় হয়েছিল রাজবাড়ী শহরে, যেহেতু বৈশাখ মাসের সময় ছিল। আর আমরা জানি কালবৈশাখীর ঝড়টা সাধারণত একটু বিকাল বা সন্ধ্যার দিকে একটু বেশি হয় আর কি। বৈশাখ মাসের ওই ঝড়ের কারণে রাজবাড়ী জেলার বিদ্যুতের খুঁটিগুলো বেশ অনেক জায়গায় ভেঙে পড়ে। তখন আমাদের রাজবাড়ী জেলার যেই এটার লাইনটা ছিল সেটা ফরিদপুরের সাথে সংযুক্ত ছিল। ফরিদপুরের ওই কয়েকটা লাইন ছিঁড়ে পড়ার কারণে রাজবাড়ী জেলার বিদ্যুৎ টোটাল জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা, তো যারা এখন রাতের বেলা ওনারা যথারীতি মানে দৈনন্দিন যেভাবে যান আর কি, ঠিক সেভাবেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওটার মধ্য দিয়ে ওনারা কর্মচারী সহ উনি বাড়ির দিকে পা বাড়ান। তো রাসেল ভাই, যেহেতু বৃষ্টি হচ্ছিল, অন্যান্য কর্মচারীদেরকে উনি বললেন তোমাদের কষ্ট করে আর আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা বৃষ্টির মধ্যে আর আমার বাসা পর্যন্ত আসার দরকার নাই, তোমাদের ফিরে যেতে আবার কষ্ট হবে, তোমরা বাড়ি চলে যাও। আচ্ছা, তখন উনি ওনার কর্মচারীদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে উনি নিজেই মানে ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। ওনার বাড়ির এরিয়াটা ছিল একটু বড় এলাকা নিয়ে, বড় জায়গা নিয়ে, যেহেতু ওনার অবস্থা ভালো ছিল, বাড়ির চারপাশে বড় একটা পুকুর ছিল বাড়ির পাশে। আর রাসেল ভাই, ওনার বাড়িটা যেহেতু লক্ষ্মীকুল গ্রামে ছিল, লক্ষ্মীকুল গ্রামে বেশ পুরাতন, বিশেষ করে রাজবাড়ী জেলা যেই রাজার নামে হয়েছে, রাজা সূর্যকুমারের নামে, তো ওনার একটা অনেক পুরাতন রাজবাড়ি একসময় ওখানে ছিল এবং এখনও বড় বড় কয়েকটা পুকুর আছে। সেই পুকুর নিয়েও অনেক কাহিনী প্রচলিত আছে, অন্য কোনো সময় হয়তো বা সেগুলো আমি শেয়ার করব। তো রাসেল ভাই, ওই পুকুরগুলো পার হয়ে ওনাদের বাড়ি আরও ভেতরে যেতে হয় আর কি। তো উনি যখন যাচ্ছিলেন, ওনার হাতে কিন্তু টর্চ ছিল, ওই সময় যে 5 ব্যাটারির টর্চ যেটা আমরা বলি অনেক সময়, ওই সময় এখনকার মতো তো চার্জার মানে টর্চ ওই সময় ছিল না। তো উনি ওনার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, তো যেহেতু বৃষ্টি হয়েছে, তখন উনি ওনার বাসার কাছাকাছি যখন এসেছেন, বাড়ির আগেই ওনার পুকুরটা পড়ে, তখন উনি খেয়াল করলেন যে
পুকুর থেকে মাছ উঠে এসেছে। আমরা কিন্তু রাসেল ভাই যে বৃষ্টির সময় দেখি যে শোল মাছ, টাকি মাছ, কই মাছ এগুলো অনেক সময় পানির স্রোতের সাথে উঠে আসে, ডাঙায় উঠে আসে আর কি। এটা আমি ছোটবেলায় আমি এগুলো ধরেছি, খুব মজা পেতাম আর কি। তো উনি রাতের বেলা এই দৃশ্যটা উনি দেখেন যে বেশ বড় আকৃতির, ওনার কাছে দেখে মনে হচ্ছিল শোল মাছ। উনি আবার কি করলেন, টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করেন, কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার টর্চ লাইটে ব্যাটারিগুলো ছিল, সবগুলো ব্যাটারি চার্জ ছিল, কিন্তু ওনার টর্চ লাইটটা কোনো একটা কারণে জ্বলছিল না, ওই মোমেন্টে জ্বলছিল না। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, জ্বলছে না কেন, কোনো একটা সমস্যা হতেই পারে। এই চিন্তা করে উনি আর টর্চ লাইটের দিকে মানে মনোযোগ না দিয়ে উনি চিন্তা করলেন যে মাছগুলো যেহেতু আমার সামনে আছে, আমার কাছে তো একটা ব্যাগ আছে, আমি ব্যাগের মধ্যে মাছগুলো একটু উঠিয়ে নেই, ভরে নিয়ে যাই আর কি। তো যেই ভাবা সেই কাজ, উনি বেশ 10-12টা মাছ উনি ওর ভিতরে উঠানোর পরে তো উনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো রান্নাঘরে নিয়ে রেখে দিতে, সম্ভব হলে এখনই সেগুলো কুটে ফেলতে। এখন আসল ভাই উনি ওনার স্ত্রীর কাছে মাছের ব্যাগটি দিয়ে উনি যখন ওনার রুমে প্রবেশ করেন এবং যখন একটু ড্রেস চেঞ্জ করছিলেন, কিছুটা ভিজে গেছিলেন যেহেতু বৃষ্টিতে, হঠাৎ রান্নাঘর থেকে মানে প্রচণ্ড শব্দে ওনার স্ত্রীর এক আর্তনাদ ভেসে আসে ওনার কানে, এবং বাড়ির অন্য সদস্যরা মিলেও দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যান। দেখেন যে ওনার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং যে ব্যাগটা, মাছের ব্যাগটা ছিল, সেই ব্যাগে একটি মাছও নেই। তখন সবাই মিলে তাড়াতাড়ি করে ওনার স্ত্রীকে মানে পানি ছিটা দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করে ওনার স্ত্রীর জ্ঞান ফেরানো হয়। তো স্ত্রীর জ্ঞান ফেরানোর পরে তখন তাকে জিজ্ঞেস করা হয় আসলে ঘটনাটি কি ঘটেছিল। তখন ওর স্ত্রী বলেন যে উনি মাছের ব্যাগটি নিয়ে যখন রান্নাঘরে এসেছেন এবং একটি একটি করে মাছ বের করবেন এই চিন্তা করে মনে করেন যে কেবল মানে একটা হাত মানে ব্যাগের মধ্যে দিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হয়েছে কেউ যেন খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি চিন্তা করেছেন যে হয়তোবা কোনো মাছ হয়তোবা আমাকে মানে কামড় দিয়েছে। এই চিন্তা করে উনি ব্যাগের মুখটা খুলে দেখতে গিয়েছেন আসলে কি হলো। যখনই রাসেল ভাই উনি ব্যাগের মুখটি খুলেছেন, দেখে যে ওখানে একটি মাছও তো নাই, বরং সেখানে রয়েছে বাচ্চাদের মানে আঙ্গুলের মাথা থেকে শুরু করে কোনোই পর্যন্ত এই হাত, কাটা হাত, প্রায় 15-16টা কাটা হাত ওই ব্যাগের মধ্যে রয়েছে, এবং ওই একটা হাতই খপ করে ওনার হাতটা চেপে ধরেছে। আচ্ছা, তখন উনি ওই দৃশ্য দেখে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে যান চিৎকার করে। মানে এতটুকুই ওনার মনে আছে, পরে আর কিছু মনে নাই। পরে এসে আর কোনো মাছ তো ছিলই না। তখন সবাই বললেন যে রাতের বেলায় এভাবে মাছ নিয়ে আসতে হয় না, মাছ নিয়ে আসলে এরকম ভয়ঙ্কর কিছু হতে পারে। সবাই মানে এইভাবে ওই যে দোকানদার যেই আঙ্কেল আর কি, ওনাকে একটু ভৎসনা করলেন। আচ্ছা, উনি চিন্তা করলেন হয়তো এরকম একটা ঘটনা হয়ে গেছে, প্যারানরমাল একটা ঘটনা, এই ঘটনা এখানেই শেষ, উনি এটাই মনে করেছিলেন। আসলে এটা ছিল সবে শুরু মাত্র। তো এর ঠিক পরের দিন উনি যখন রাতের বেলা বাড়িতে ফিরছিলেন, বাড়িতে ফেরার পর ওই দিন আবার সব ওনার কর্মচারীরা ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল, যেহেতু আগের দিন একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই জন্য ওই দিন একদম বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে। কিন্তু বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়ির বাইরের ওনার টিনের গেট ছিল, টিনের গেটটা খুলে যখনই ভিতরে ঢুকেছেন, দেখে উঠোনে 15-20টা বাচ্চা খেলাধুলা করছে। আচ্ছা, এবং অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চাগুলো সবার মাথা অস্বাভাবিক রকমের বড় এবং চ্যাপ্টা প্রকৃতির। এবং ওই সময় মানে চাঁদের আলো, যেহেতু মানে ঝড়ের সময় চাঁদের আলো ওই সময় ছিল না, একটু বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকার আলোতে উনি যতটুকু দেখলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের চেহারা খুবই অদ্ভুত প্রকৃতির এবং সবার চোখগুলো অনেক বড় বড়। তো উনি দৃশ্য দেখে কিছুটা একটু ভয় পেলেন এবং চিন্তা করেন যে এই ধরনের বাচ্চা তো আমাদের গ্রামে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। তখন উনি জিজ্ঞেস করেন, এই তোমরা কারা? যখনই এভাবে বলেছে, সবাই ওই বাচ্চা 15-20টা বাচ্চা সবাই দৌড় দিয়ে মানে মনে হলো মানে বেড়া টপকিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়া টপকিয়ে চলে গেল ওই পাশে। এবং ঘন অন্ধকার ছিল, ওই পাশে জঙ্গল ছিল, কিন্তু ওরা কোথায় গেল? উনি এইটা দেখে খুব মানে ভয় পেয়ে গেলেন। উনি সাথে সাথে তাড়াতাড়ি টর্চ নিয়ে বের হলেন। ওনার হাতে টর্চ ছিল, তখন টর্চ জ্বালিয়ে জঙ্গলের দিকে খেয়াল করলেন যে ওখানে কিচ্ছু নাই। উনি চিন্তা করেন কী ব্যাপার, এত তাড়াতাড়ি বাচ্চাগুলো কোথায় গেল? তখন উনি চিন্তা করলেন যে আসলে আমাদের বাড়িতে হচ্ছে এটা কি, গতকালকে ঘটনা ঘটলো,
আজকে এটা। তো উনি চিন্তা করেন হয়তো বা কোনো বাচ্চা আসতেও পারে। তো উনি আবার ওনার বাড়িতে ওনার স্ত্রীকে বললেন, বাড়ির অন্য সদস্যদেরকে বললেন যে এখানে বাচ্চা খেলাধুলা করছে, তোমরা দেখেছো কি? সবাই এক বাক্যে বলল, কই না তো, আমরা তো এই ধরনের কোনো কিছুই খেয়াল করি নাই, বা এরকম বাচ্চা খেললে তো আমরা টের পেতাম, ওটা তোমার মনের ভুল, বা এই সমস্ত বলে মানে তাকে এই কথা বলে দিল। কিন্তু উনি জানেন আসলে এটা তো তার মনের কখনোই ভুল ছিল না, উনি যেটা দেখেছেন উনি ঠিকই দেখেছেন। আসল ভাই, এর ঠিক পরের দিন থেকে আর একটা নতুন উৎপাত শুরু হলো। সেটা হলো রাতের বেলা যখন ওনারা ঘুমিয়ে থাকেন, রাত ঠিক 1টা কি 2টোর দিকে ওনার টিনের চালে মনে হয় কে যেন ধূপধাপ করে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। তখন স্বাভাবিকভাবে রাসেল ভাই গ্রামে কিন্তু ওই যে এক ধরনের প্রাণী আছে যেগুলোকে আমরা মানে শুদ্ধ বাংলায় যেটাকে আমরা গন্ধগোকুল বলি, আর আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। কোনো অঞ্চলে খাটাস, কোনো অঞ্চলে নেইল, এই ধরনের শব্দে এই প্রাণী ডেকে থাকে। তো ওনারা চিন্তা করেছেন হয়তো বা এই ধরনের প্রাণীই হবে যে রাতের বেলা এখান দিয়ে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই, কিন্তু ওই ধরনের প্রাণীর যেই আকৃতি অনুযায়ী যেই ধরনের শব্দ হওয়ার কথা, তার থেকে আরো 5-6 গুণ বেশি শব্দ হয়, তার মানে ওর থেকে বড় কিছু। তো ওনারা 1-2 দিন এটা মানে অবজারভেশন করার পর ওনারা চিন্তা করেন আমরা একটু যখনই শব্দ হয় বাইরে গিয়ে দেখবো জিনিসটা কি। একদিন আসল ভাই মানে 3 দিনের দিন যখন এই মানে 2 দিন অবজারভেশন করার পরে 3য় দিন যখন রাতে যখনই শব্দ শুনেছে, ওনারা বাড়ির 3-4 জন সদস্য দৌড়িয়ে দরজা খুলে বাইরে এসে যখন রাসেল ভাই টর্চ জ্বালিয়েছে, তখন দেখে যে একটা ছোট্ট বাচ্চা টিনের চালের এই মাথা থেকে ও মাথা দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখার পরে সবাই বুঝে ফেললো যে আসলে তাদের বাড়িতে যেই ঘটনাটা ঘটে চলছে এটা স্বাভাবিক কোনো কিছু নয়, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা মানে নিয়মিতভাবে ঘটে চলছে এবং নিশ্চয়ই কোনো কারণ আছে এই ঘটনাটা ঘটার পিছনে। কিন্তু এর কারণটা যে কি কিছুতেই মানে কেউ এটা ফাইন্ড আউট করতে পারছিল না। তো একদিন রাসেল ভাই যেটা হলো সেটা হলো যে ওনার দোকানে একজন হুজুর আসলেন। হুজুর এসে বললেন যে তোমার কাছে শুকনো চামড়া হবে, তাবিজ লেখার জন্য আমার লাগবে। তখন উনি চিন্তা করলেন যাকে কয়েকদিন পরে কাস্টমার পাওয়া গেছে, তো ওনাকে বলেন হ্যাঁ আছে, খুব ভালো চামড়া আছে। তখন তাকে উনি ওইটা দেন এবং হুজুর ওটা নিয়ে বেশ খানিকক্ষণ মানে হাতে নাড়াচাড়া করেন, বলেন যে এটা কিসের চামড়া? তখন বলেন কেন, এটা তো খাসির চামড়া, খাসির শুকনা চামড়া। তখন বলে যে এটা খাসির চামড়া, আমি তো এর আগেও অনেক চামড়ায় আমি তাবিজ লিখেছি, কই এরকম এত সুন্দর মসৃণ তো খাসির চামড়া আমি তো কখনো পাইনি। তো যাই হোক, তুমি এটা দিয়েছো, এটা খুবই ভালো হয়েছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি। তো ভালো মানে যেই দামই বলেছেন ওনার হুজুরের খুব পছন্দ হয় জিনিসটা, এই জন্য দাম নিয়ে উনি কোনো কার্পণ্য করেন নাই, দামটা দিয়ে উনি নিয়ে চলে গেছেন। আচ্ছা, কিন্তু রাসেল ভাই পরের দিন সকালবেলা ওই হুজুর হন্তদন্ত হয়ে ওনার দোকানে ফিরে আসছেন, বলছেন যে আচ্ছা সত্যি করে বলো তো এই চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন বলে যে কেন, এটা জেনে আপনার কি দরকার? কারণ না, বলো, দরকার আছে, কারণ এটা নিয়ে আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। তখন বলে কি ঘটেছে? তখন বলে যে রাত্রে উনি যখন ওই চামড়ার উপরে মানে তাবিজ লেখা শুরু করেছেন, উনি মানে ফিল করছিলেন যে ওনার আশেপাশে মানে মনে হচ্ছে অনেক কেউ দৌড়াদৌড়ি করছে, ছোট বাচ্চা দৌড়ালে যেরকম শব্দ ওরকম কেউ দৌড়াদৌড়ি করছে। তখন উনি চিন্তা করলেন যেহেতু উনি তাবিজ লেখেন, অনেক সময় জিন ভূত তাড়ান, এই জন্য হয়তো বা কোনো দুষ্ট জিন ওনাকে ডিস্টার্ব করছে, উনি এই চিন্তা করেন আর কি। এটা চিন্তা করে এমনি নর্মালি দোয়া পরে উনি ফু দেন। এখন এরপরে রাসেল ভাই মানে ওই হুজুর যখন তাবিজ লেখা চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘাড়ে মানে প্রচন্ড একটা কামড় উনি অনুভব করেন, যে হঠাৎ করে ওনার ঘাড়ে প্রচন্ড কামড়, এবং উনি ওই কামড়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তী সময় ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার ঘাড়ে ওই যখন দাগটা উনি আয়নায় দেখেন এবং পরিবারের অন্য সদস্যরা যখন দেখেন, তখন মনে হচ্ছিল ছোট বাচ্চা কামড় দিলে যেরকম দাগ হয়ে যায় ওই রকম ছোট দাঁতের কামড় সেগুলো। এবং এর কারণে উনি পরবর্তীতে হন্তদন্ত হয়ে ফিরে আসেন যে আমার কখনো এরকম ঘটনা ঘটে নাই, আজকে তোমার এই চামড়া লেখার সময় কেন এই ধরনের ঘটনাগুলো, সত্যি করে বলো চামড়া তুমি কোথায় পেয়েছো? তখন উনি বলেন যে সব খুলে বলেন যে এরকম একজন লোক আসছিল, উনি সেটা দিয়ে গেছেন, এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারবো না, কিন্তু চামড়াটা রাখার পরে আমার ফ্যামিলিতেও এই ধরনের ঘটনা ঘটছিল। আচ্ছা, তখন ওই হুজুর বলেন যে এই চামড়া তুমি এক্ষুনি দোকান থেকে সরিয়ে ফেলো এবং এটি নদীতে গিয়ে ফেলে দাও। রাসেল ভাই, আমাদের রাজবাড়ী শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে পদ্মা নদী রয়েছে,
তখন উনি যেটা করেন, উনি ওই হুজুরের কথা শুনে ওই চামড়াটি উনি নদীতে গিয়ে ফেলে দেন। তো ফেলে দেওয়ার পরে রাসেল ভাই আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ওই চামড়াটি রাখার পরে ওনার দোকানের বেচা কেনা অস্বাভাবিক রকমের কমে গিয়েছিল। আচ্ছা, মানে ওনার দোকানে দেখে কোনো মানে রেগুলার যারা কাস্টমার তারাও অন্য দোকান থেকে মাল কিনছে, কিন্তু ওনার দোকানে কেন জানে আসছে না। তো উনি খুব অবাক হচ্ছিলেন, কি ব্যাপার, মানে আমার দোকানে কেউ আসছে না কেন। তো এটা উনি একটু সন্দেহের মধ্যে ছিলেন যে কেন আমার দোকানে লোক হচ্ছে না কেন। তো যাই হোক, রাসেল ভাই উনি যখন চামড়াটি ফেলে দিলেন, এরপর থেকে ওনার বাড়িতে এই যে এই চালের উপর যে শব্দ বা এই ধরনের কোনো প্যারানর্মাল বিষয়গুলো বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন যাক ঝামেলা গেছে, আপদ বিদায় হয়েছে। তো রাসেল ভাই এই ঘটনার সপ্তাহখানেক পর উনি যখন রাতের বেলা ওনার বাড়িতে আবার ফিরছিলেন, হঠাৎ ওনার গেটের কাছে উনি দেখেন যে চাদরে মাথা ঢাকা এবং সারা শরীর মোড়ানো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন কে। যখনই কে বলে তখন ওই লোকটি দৌড়ে চলে যায় জঙ্গলের দিকে। কিন্তু জঙ্গলের ভাই ওখানে ঘন জঙ্গল, মানে ঝোপঝাড় আর কি, ওখান দিয়ে বেরোনোর কোনো পথ নাই, কিন্তু ওই ভিতরে চলে যায়। তখন উনি এটা দেখে চিন্তা করেন যে এটা কে আসলো। এটা দেখে উনিও ভয় পান যে আবার নতুন করে কোনো সমস্যা শুরু হলো কিনা এরকম। রাসেল ভাই সরি। তো এরপরে উনি চিন্তা করেন যে না, আমার দোকানের কর্মচারীদেরকে এরপর থেকে বলবো আমাকে একদম যেন বাসার ভিতরে নিয়ে ঢুকিয়ে দিয়ে আসে। রাসেল ভাই মানে এরপরে ওনার কর্মচারী ওনার বাসার ভিতরেই ঢুকিয়ে নিয়ে মানে দিয়ে আসতো, মানে গেটটা পার করে দিয়ে আসতো। এখন রাসেল ভাই এর পরে যে ঘটনাটা ঘটে সেটা হলো যে গেট পার করে ভিতরে ঢুকেছে, হঠাৎ করে দেখে ওনার দরজার সামনে কে যেন বসে রয়েছে। আচ্ছা, ওই যে চাদর পরা। তো যখনই বলে কে, তখনই সে লাফ দিয়ে ওই যে ঠিক যেমন ওই বাচ্চারা যেমন টিনের গেটটা টপকিয়ে খুব মুহূর্তের মধ্যে চলে গিয়েছিল, ঠিক উনি এরকম লাফ দিয়ে চলে যান। এটা দেখে উনি বুঝতে পারেন যে এটাও স্বাভাবিক কিছু না, এটাও অস্বাভাবিক কিছু। তো এরকম রাসেল ভাই প্রায়শই ওনার সাথে ঘটতে থাকে এবং বাড়ির সদস্যরাও টের পান যে রাতের বেলা ওনার বাড়ি ওনাদের বাসার চারপাশ দিয়ে কেউ যেন ঘোরাঘুরি করছে। রাসেল ভাই একদিন উনি চিন্তা করেন যে যেভাবেই হোক এটাকে ধরতে হবে। মানে উনি একটু সাহস করেন যে এভাবে আর চলতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নতুন করে আমার সাথে দুষ্টামি শুরু করেছে, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই এরপরে একদিন উনি আসছেন, তো সেদিন আর বাড়ির সামনে না, ওই দিন আবার কোনো কারণে উনি দাওয়াত খেয়ে এক জায়গা থেকে ফিরছিলেন। ওই সময় বেশ রাত হয়ে যায় বাসায় ফিরতে ফিরতে। তখন পথিমধ্যে দেখে এরকম চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তখন বলে এই কে। তখন ওই চাদর পরা লোকটি তখন আর পালায় না, তখন আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। সামনে এগিয়ে এসে বলে, সামনে এগিয়ে এসে ওনার চাদরের মানে চাদরটা ওনার মাথা থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর দেখে যে ওটা সেই লোক যে ওই চামড়াটি দিয়ে গিয়েছিল তার দোকানে। তখন সে বলে যে আমার চামড়া ফেরত দে। তখন বলে যে আমি চামড়া ফেলে দিয়েছি। তুই কেন ফেললি? আমার চামড়া ফেরত দিতে হবে। তখন বলে যে এটা কোনোভাবেই সম্ভব না, আমি নদীতে ফেলে দিয়েছি, বলে তোর অনেক ক্ষতি হবে। এটা বলেই রাসেল ভাই সে অদৃশ্য হয়ে যায়। তো ওই দিন রাত্রে রাসেল ভাই যে ওনার তো 3টা ছেলে সন্তান এবং 2টা কন্যা সন্তান ছিল, তো ওনার একটা সন্তান ঘুমের ভিতরেই মারা যায়। আচ্ছা, মানে কোনো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিছু ছিল না, ঘুমের ভিতরেই মারা যায়। এরপর থেকে রাসেল ভাই উনি আর কখনোই মানে সামনাসামনি কোনো ওই বাচ্চা বা ওই চাদর পরিহিত কোনো লোককে না দেখলেও উনি এখনও ঘুমের মধ্যে ওই চাদর পরিহিত লোককে স্বপ্ন দেখেন অস্পষ্টভাবে, এবং অনেক বাচ্চাদেরকে উনি দেখেন, ওই যে অদ্ভুত চেহারার বাচ্চাদেরকে উনি ঘুমের মধ্যে স্বপ্ন এখনও দেখেন। আচ্ছা, তো এখনও ওনার সাথে ঘটনাটা চলছে। তো যেহেতু ওনার সাথে এখনও ঘটনা চলছে, এই জন্য উনি নামটা বলতে আমাকে নিষেধ করেছিলেন যেন আমি নামটা না বলি। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নাজমুল আনাম চট্টগ্রাম থেকে। আর নাজমুল তার মামার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। 2005 সালের কথা। নাজমুলের মামা আজম তখন ব্যবসা করেন, তিনি পড়াশোনা শেষ করেছেন এবং তিনি তাদের পারিবারিক বিজনেসে ইনভলভ ছিলেন। তো মোটামুটি ভালোই সময় কাটতো তার, কাজকর্ম বন্ধুদের সাথে সময় কাটিয়ে মানে এরকম একটা ভালোই সময় কাটাতেন। আর যেহেতু তিনি বিয়ে শাদী করেন নাই, দেখা যেত যে কাজের পরপরই তিনি চলে যেতেন বন্ধুদের ওখানে এবং দেখা যেত কারো বাসায় বা কারো অফিসে আড্ডা দিতেন এবং এভাবেই সময় কাটতো তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে। তো
তো এরকম একটা সময় একদিন তার বন্ধু বান্ধবরা প্ল্যান করলো যে তারা কোনো একটা হিল ডিস্ট্রিক্টে ঘুরতে যাবেন, মানে পার্বত্য অঞ্চলের। স্পেসিফিকলি নামটা অ্যাকচুয়ালি বলা যাবে না, নাজমুলের নিষেধ আছে, কারণ আর আমরাও আসলে স্পেসিফিক জায়গা প্রকাশ করি না। যাই হোক, হিল ডিস্ট্রিক্ট যে কোনো, যে আমাদের যে 3টা হিল ডিস্ট্রিক্ট, কোনো একটা জায়গায় তারা বেড়াতে যাবেন। তো 2005 সালের ঘটনা, তখন কিন্তু এখনকার মতো এত সুন্দর ব্যবস্থা ছিল না। এখন আমরা যা দেখি, এখন কিন্তু অনেক সুন্দর রাস্তা হয়ে গেছে অনেক জায়গায় যাওয়ার জন্য। তারপর মোবাইল এসে পড়ছে, আমরা মোবাইল নেটওয়ার্ক পাই। তখন কিন্তু মোবাইল নেটওয়ার্কও ছিল না, আর এত সুন্দর ব্যবস্থাও ছিল না যাওয়ার। মোটামুটি একটু স্ট্রাগল করে যেতে হতো। তো তার বন্ধুরা এরকম প্ল্যান করে এবং তারা যথারীতি প্ল্যান করে বলে যে তারা মানে অমুক দিন রওনা দিবে। তো আজম সাহেবের আসলে মিলতেছিল না স্কেজুল, তাদের সাথে স্কেজুল তার মিল ছিল না। তিনি তাদেরকে বলেন যে আসলে আমি তো এরকম পারতেছি না, সেই এরকম অবস্থা। তো তারা বলেন যে তাহলে তুই একদিন পরে আয়। তার বন্ধুদের প্ল্যান হচ্ছে ওখানে তারা যাবে, তাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে ওখানকার মানুষের সাথে, যারা পাহাড়ি মানুষ। তো সেখানে একটা জায়গায় তাদেরকে একটা মাচানের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছে থাকার, সুন্দর করে ঘিরে ওখানে থাকবে তারা। আর ওইখানেই তাদের রান্না বাড়া করে দিবে, ক্যাম্পিং হবে, খাওয়া দাওয়া করবে, সময় কাটাবে। তো আজম সাহেবের খুবই ইচ্ছা বন্ধুদের সাথে যাওয়ার, কিন্তু তিনি ওই রুটিন মিলাইতে পারতেছে না। তার কাজে মানে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তার বাবা খুব মানে সমস্যা করবে এরকম গেলে। তো যাই হোক, তারপরে তিনি বলেন আচ্ছা তাহলে তোরা যা, তারপর দিন আমি আসতেছি। ড্রাইভ করে যাবেন, তার নিজের গাড়ি নিয়েই যাবেন ড্রাইভ করে। তো যেখানে যাবেন সেই জায়গাটা অবশ্য মানে ড্রাইভ করে যাওয়ার মতো, মানে খুব বেশি রাফ পাহাড় না, তো যেতে পারবেন আর কি। তো তিনি বন্ধুদেরকে বললেন যে তোরা যা, যে গুছায় বস, একদিন তো বুঝতে তোদের সময় লাগবে, তোরা একটু বুঝে সবকিছু ঠিকঠাক কর। আমি আগামীকাল ফটিক, মানে তাদের আরেক বন্ধু আছে, ফটিকরে নিয়ে আমি রওনা দিব, দুপুরের মধ্যে তোদের এখানে চলে আসবো। আমি এই ধর 2-3টার মধ্যে আমি আসি, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি বন্ধুদের সাথে প্ল্যান হলো কি করবে তারা, ওখানে কিভাবে কি করবে, বিভিন্ন রকম প্ল্যান। তো আজম সাহেব প্রত্যেকটা প্ল্যানেই ছিল এবং তাদের বন্ধু ফটিকও ছিল। তো এক একজন এক একটা প্ল্যান দেয়, কি করবে, কোথায় উঠবে, কোথায় ঘুরবে, মানে বিভিন্ন রকমের প্ল্যান। তো সবকিছু গোছায় টোছায় এরকম হলো। তো যথারীতি তার বন্ধুদের যাওয়ার সময় আসলো। তাদের এক বন্ধুর একটা বড় এসিভি ছিল, তো ওই এসিভিতে করে ওখানে তারা 5 জন বন্ধু উঠে চলে গেল। এবং ওই দিন যাওয়ার সময়ও আজম সাহেব বিদায় দিল তাদেরকে, বললো যে আমি কালকে আসতেছি। এই তো সবার সাথে কথাবার্তা বলে বিদায় দিয়ে তিনি চলে আসছেন। কাজে একটু মন টন খারাপ, কারণ বন্ধুরা যাচ্ছে, এইটা একটা খুব মজার ব্যাপার। তিনি সেই সকালবেলা বন্ধুদেরকে বিদায় দিচ্ছেন, দিয়ে এসে কাজে মন বসতেছে না কোনো মতে। ওই দিন কাজ মানে তার মানে কাটলো আর কি। রাতের বেলা ফটিকের সাথে কথা হলো যে কালকে সব ঠিকঠাক আছে। তো তার বন্ধু ফটিক বললো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, সকালে এসে পড়বো এরকমই। তো তিনিও তার কাজে সবকিছু গোছায় রাখছেন। বাসায় একটু বললেন যে তিনি বেরোবেন কালকে। তো বাসায় একটু গাইগুই করতেছিল তার বাপ, তারপরও তাকে পারমিশন দিল। আজম সাহেব পরদিন সকালে পুরা রেডি, সবকিছু গোছায় টোছায় ফেলছে। তো তার ইচ্ছা হচ্ছে যে সকাল 9টার মধ্যে তিনি রওনা দিবেন। তো এর মধ্যে তিনি মোটামুটি গোছায় টোছায় যে গাড়িতে এসে তার ব্যাগ ট্যাগ তুলছেন, সবকিছু ওয়েট করতেছেন ফটিকের জন্য। তো এর মধ্যে ফটিকের ফোন আসলো, বললো যে দোস্ত আমার একটু সময় লাগবে আসতে। তো আজম সাহেব বললেন যে কি ব্যাপার, তো সময় লাগবে মানে? কয় যে বাসায় একটু ঝামেলা হয়েছে, আমি দেখি 12টার মধ্যে তোলে জানাইতেছি। তো তিনি মানে আপসেট হয়ে গেলেন, বললেন যে 12টার সময় গেলে দেখ এরকম রাস্তায় এই প্রবলেম, এটা সেটা অনেক কিছু বলেন। কিন্তু ফটিক বললেন যে আসলে কিছু করার নাই, তুই একটু ওয়েট কর। তো তিনি আবার বাসায় চলে গেলেন। মোটামুটি সময় তো কাটে না, বিজি এটা ওইটা করতেছেন। এর মধ্যে দেখা গেছে যে 12টার কাছাকাছি বেজে গেছে। তার বড় ভাই আসছে বাসায়, বড় ভাই আসছে খাওয়া দাওয়া করবে। তো বড় ভাই তারে বললো কি রে, তুই না পাহাড়ে যাস, তুই এখনো ঘরে কি করস? বলতেছে যে এই আমার বন্ধু আসছে, লেট করতেছে, এই ঘটনাই। তো বলে যে তোর তো সকালে বেরোনো উচিত ছিল, তুই এখনো বেরোলি না, আর তোর লেগে আমি যে এখন কাজে আব্বা আটকায় দিল আমারে, তুই তো এরকম হলে কেমনে যাবি? তো বলতেছে যে আমি যাবো, অসুবিধা নাই, তুমি তোমার কাজ করো। তো তার একটু মন টন খারাপ, আজম সাহেবের মন মেজাজ খারাপ। আর তিনি তার বন্ধুরা আবার কল দিলেন ফটিকরে। তো ফটিক ফোন না ধরে তারা মেসেজ পাঠাইলো যে একটু পরে জানাইতেছি। এরকম করতে করতে প্রায় 3টার মতো বাজায় ফেলছে, প্রায় 3টা। তো আজম সাহেবের মাথা পুরাই খারাপ। আর ওইখান থেকে তাদের ফ্রেন্ডরা তো আসলে যোগাযোগ করতে পারতেছে না, কারণ ওই জায়গাতে মোবাইল নেটওয়ার্ক নেই। তো মেজাজ পুরাই খারাপ। আজম সাহেব একেবারে 3টার দিকে নিজেই গাড়িতে উঠে বসছে যে তিনি চলে যাবে, এরকম অবস্থা। তো জাস্ট গাড়িটা নিয়ে বের হয়েছে উনি গেট থেকে বেরিয়েছে। এই সময় দেখে যে ফটিক আসছে একটা মোটরসাইকেলে করে একজনের সাথে। তো তিনি তো একটু অবাক। ফটিক এসে নামলো, নেমে বললো যে দোস্ত যাইতে পারুম না। মানে
যে আমি যাইতে পারবো না, বাসায় সমস্যা, আব্বার সাথে আর তুই তো বেরিয়ে গেছিস, তুই তো একাই যাইতি। আমি একাই রওনা দিতেছি, এখন কি করবো, তুই তো আসস না, এসে তুই যোগাযোগ করস না, মেসেজ পাঠাস, হয়তো বাসায় অনেক সমস্যা, তুই বুঝবি না, অনেক অনেক প্রবলেম হয়েছে আব্বার সাথে, আমি যাইতে পারবো না দোস্ত, কিছু মনে করিস না, এই বলে তার কাছে অনেক সরি বলে। তো আজম সাহেবের মেজাজ খুব খারাপ হয়ে যায়, কিছু করার নেই, সে রাগের চোটে ফটিকরে বলে যা তুই যা, বলে তিনি গাড়ি নিয়ে বের হয়ে যান। তো তার মন মেজাজ খুবই খারাপ, কারণ একা একা যেতে হচ্ছে এবং তার প্ল্যান ছিল যে সে আর ফটিক যাবে, আর অলরেডি তো 3টা বেজে গেছে, মানে একেবারে বিকাল। এখন সে কিভাবে কি করবে, কিভাবে পৌঁছাবে, এগুলো চিন্তা করতেছে, যত দ্রুত স্পিডে যাওয়া যায় মানে এগুলো চিন্তা করতেছে। আর সমস্যা হচ্ছে যে ওইখানে রাতের বেলা সাধারণত মানুষ ড্রাইভ করে যায় না, মানে মোস্ট অফ দ্য কেসেস মানুষকে রাতের বেলা ওখানে যেতে দেওয়া হয় না, কারণ কিছু সমস্যা আছে ওখানে, সিভিল আনরেস্ট ইত্যাদি ইত্যাদি এগুলো ছিল তখন। তো এইসব কারণেই রাতের বেলা যেত না, রাস্তা খারাপ, ভাঙাচোরা, আর এছাড়া মানুষ অনেকেই প্যারানর্মাল ব্যাপার স্যাপারে কথা বলতো। যাই হোক, সব মিলে আর কি রাতের বেলা মানুষ চলতো না গাড়িতে, ওখানে দেখা যেত যে রাতে কোথাও গেলে বাস চলতো, বাট গাড়ি যেত না আর কি। তো কিছু করার নাই, আজম সাহেব যেহেতু বের হয়ে গেছেন, তিনি জাস্ট চলা শুরু করলেন। তো যেতে যেতে এক সময় এই রাস্তা পার হতে হতে উঠলেন একটু রুরাল রাস্তাগুলা, এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, আর তখন সময় পার হচ্ছে আর কি। এর মাঝে জ্যাম পড়ছে, বড় বড় বাস ছিল, এইসব জ্যাম ট্যাম খাইতে খাইতে দেখা গেছে যে একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় তিনি একটা জায়গা পার হইলেন, পার হয়ে যাচ্ছেন, এখনকার রাস্তাগুলো অনেকটা পাহাড়ি রাস্তা আর কি, তো এর মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি, আর দুই পাশে গাছগাছালি এবং পাশে দেখা যাচ্ছে যে একটু পাহাড়ি পরিবেশ, এবং মানে পুরোপুরি উঁচু পাহাড় এখনো শুরু হয়নি, কিন্তু তারপরও মানে একটু পাহাড়ি পরিবেশ আর কি, পাহাড় আছে, মাঠের মতো আছে, এরকম মানে বিস্তীর্ণ জায়গা। তো এরকম রাস্তা দিয়ে তিনি চলছেন, আর মনে মনে একটা টেনশন করতেছেন, কারণ দেখা যাচ্ছে যে তিনি এমন জায়গায় ঢুকে যাচ্ছেন এখানে মোবাইলে নেটওয়ার্ক আর পাওয়া যাবে না, বন্ধুদের সাথে যোগাযোগের প্রশ্নই আসে না, কারণ তাদের এখানে নেটওয়ার্ক নাই। আর তিনি দেখা যাবে যে শহরেও যোগাযোগ করতে পারবেন না, একটু পরে নেটওয়ার্ক পুরোই চলে যাবে, এরকম অবস্থা। এখনই নেটওয়ার্ক একদম এক দাগের মধ্যে নেমে আসছে তার। তো এর মাঝে কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে, কারণ রাস্তা অনেক ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে দিয়ে আসছেন, ওটি সন্ধ্যা পার হয়েছে, অন্ধকার হয়ে গেছে। তো চলতে চলতে একটা জায়গায় তিনি আসলেন, এই জায়গার রাস্তাটা খুব মানে কেমন জানি মানে ভেঙে চড়ে গেছে, বাট ওই পাশে একটু প্রশস্ত করার জন্য মনে হয় তারা কেটে রাখছিল, মানে পুরোপুরি ওখানে পিচ ঢালাইটা উঠে গেছে, গুড়ি গুড়ি মানে ছোট ছোট নুড়ি পাথরের মতো। আর এই রাস্তার ওই সাইড দিয়ে বেশ খোলা একটা মাঠ, আর তার পাশে গাছগাছালি, ব্যাপক গাছগাছালি ওইখানে, তো মনে হচ্ছে যে একেবারে জঙ্গল ওই পাশে। তো এরকম জায়গায় তিনি চলে আসছেন, তো গাড়ির চাকা একটু পটপট পটপট করে শব্দ করতেছে, তিনি একটু স্লো যাচ্ছেন এখানে, যে আবার চান না যে কোনো কারণে স্কিড করে যাক গাড়ি, এরকম কিছু আস্তে আস্তে যাচ্ছেন। তো এই রাস্তাটা এরকম ঘুরে গিয়ে ডান দিকে ঘুরে একটু উঁচায় উঠছে, এরকম একটু উঁচা, মানে পুরোপুরি পাহাড়ি না, বাট একটু উঁচায় উঠছে পাহাড়ের মতো জায়গায়। তো ওইখানে তিনি যখন নাকি গাড়িটা ঘোরাচ্ছেন, হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ইঞ্জিনের পাওয়ার লস করতেছে। গাড়ি কিন্তু অটোমেটিক গাড়ি, তিনি তাড়াতাড়ি যখন পাওয়ার লস করতেছে মনে হচ্ছে, তিনি ফট করে এটাকে ড্রাইভ থেকে ডাউন শিফট করে L2 তে নিয়ে আসলেন, যাতে মানে তার গাড়ির গিয়ার যাতে লোয়ার গিয়ারে পড়ে, তো যাতে একটু পাওয়ার পায় গাড়ি। তো দেখলো যে তারপরও জানি গাড়িটা কেমন করতেছে, এমন কোনো উঁচু রাস্তাই না এটা ওঠার জন্য। তো তিনি চিন্তা করতেছেন এই জায়গায় এরকম হলে পাহাড়ে কি হবে। তো মনে হচ্ছে গাড়ি মানে অনেক পাওয়ার খরচ করে যাচ্ছে এরকম। তো তিনি সাথে সাথে L1 এ শিফট করে নিয়ে আসলেন, এনে দেখলেন যে না, তারপরও গাড়ি কেমন জানি করতেছে। যাই হোক, এরকম করতে 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 একটু সামনে গিয়ে যখন নাকি সামান্য একটু উঁচু জায়গাটা ঘুরে গেল, গাড়িটা উঠে মানে একটু সমতলের মতো জায়গা আসলো, তখন গাড়িটা একটা ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে গেল। তো স্টার্ট বন্ধ হওয়ার সাথে সাথে তিনি সাথে সাথে স্টিয়ারিংটা একটু লেফটে দিয়ে গাড়িটাকে একদম পাশে নিয়ে আসছিলেন রাস্তার, মানে থামতে থামতেই এই সামান্য একটু রোল করতে করতে হাতের মানে বাঁদিকে এসে গাড়িটা পুরোপুরি থেমে গেল। তো তিনি ব্রেক ট্যাপ করে তিনি গাড়ি পার্কে নিয়ে আসলেন, নিয়ে এসে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন। যতবার তিনি ইগনিশন দিচ্ছেন, জাস্ট গাড়ি ওরকম সাউন্ড করে করে স্টার্ট হচ্ছে না। তো তিনি চিন্তা করলেন বারবার এরকম ইগনিশন দেওয়াটা খারাপ, এটা ঠিক না, ব্যাটারির উপর প্রেশার পড়তেছে, স্টার্টার উপর প্রেশার পড়তেছে। যাই হোক, তিনি গাড়িটাকে পার্কে রেখে নামলেন। নেমে দেখতেছেন যে পেছনে গাড়ি আসে কিনা, দেখতেছেন না, তার পেছনে গাড়ি নেই, মানে পেছনে অন্য কোনো গাড়ি আর আসতেছে না, মানে পুরোই ফাঁকা।
আর অন্ধকার হয়ে গেছে, বাতাস চলতেছে, হালকা বাতাস বইতেছে, পরিবেশটা খুব সুন্দর, বাতাসটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু এটা পরিবেশ এনজয় করার মতো জায়গা না। যেখানে তিনি বসে আছেন তাকায় দেখতেছেন বাঁদিকে তিনি যে জায়গাটা আছেন তার থেকে একটু নিচেতে, এটা একটা একটু পাহাড় টাইপের হিলের মতো, এই দিক দিয়ে নিচে নেমে গেছে এবং সেখানে মোটামুটি অনেক দূর পর্যন্ত ল্যান্ডটা এরকম বিস্তৃত এবং গাছপালা এরকম অবস্থা। আর পেছন দিকে একটু নিচু যেখান থেকে তিনি উঠে আসছেন, ঘুরে এসে ওই জায়গাটা মোটামুটি ভালোই বিস্তৃত, দুই পাশে গাছপালা আছে, ঘন জঙ্গলের মতো। আর যেহেতু রাত হয়ে গেছে, আকাশে চাঁদের আলো, চারটা মেঘে ঢাকা, ঝিঝি পোকা ডাকতেছে, মানে এবং কোনো গাড়ি ঘোড়া নাই, মানে এর মধ্যে যে কোনো গাড়ি ঘোড়া গেছে বা বাস গেছে বা কিছু এরকম কিছু নাই। সেটা হলো এই জায়গায় আটকা পড়া তো খুব খারাপ জিনিস। কি হলো তিনি ভেবে চিন্তে কুল পাচ্ছেন না, তাই তিনি গাড়িতে গেলেন, গিয়ে তার ওই গাড়ির মধ্যে লাইট ছিল একটা, তার গ্লাভ কম্পার্টমেন্টে, সেখান থেকে বের করলেন, করে তিনি তার গাড়ির হুড খুললেন, খুলে হুডটাকে আটকাইছেন, আটকায় লাইট মেরে দেখতেছেন কি ব্যাপার, বোঝার চেষ্টা করতেছেন, মানে তার মাথায় কাজ করতেছে না। যেহেতু বাতি টাতি জ্বলতেছে তো ফিউজ ঠিক থাকার কথা, সব ইলেকট্রনিক ফিউজ সবগুলো ঠিক থাকারই কথা। তারপরও তিনি ওই যে ফিউজের বোর্ডটা খুললেন, খুলে ফিউজগুলো খুলে খুলে দেখলেন যে না, ফিউজ সবই ঠিক আছে মনে হচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে কি সমস্যা হলো হঠাৎ করে? গাড়ি ওভারহিটও করে নাই যে খুব ওভারহিট করছে বা কোনো কারণে একদম থেমে গেছে, তো তার মাথা কাজ করতেছে না। তিনি আবার বসে ইগনিশন দিলেন দু একবার, দেখলেন যে না, ব্যাটারিও এখনো ঠিক আছে, ব্যাটারিটা এমন লো হয়ে যায়নি। তো তিনি মানে কারণটা খুঁজে পাচ্ছেন না, তো হুডটা নামাই দিয়ে এসে বোকার মতো বসে আছেন তিনি গাড়িতে, মানে চিন্তা করতেছেন যে কি করবেন, মানে মাথায় কাজ করতেছে না। এই সময় তার কাছে মনে হলো যে তার রিয়ার ভিউ মিররে চোখ পড়লো যে পেছনে কেউ দাঁড়ানো, গাড়ির মানে গাড়ির পেছনে কেউ আছে, রিয়ার ভিউ মিররে তার মনে হচ্ছে। তো তিনি ভালো মতো তাকায় দেখলেন, আলো আধারিত, মানে রাতের আকাশের আলোতে যা দেখা যাচ্ছে, তো এখান থেকে মনে হচ্ছে যে একটা মহিলার শরীরের একটা অংশ দেখা যাচ্ছে, মানে থুতনি পর্যন্ত, মানে মোটামুটি তার এখানে পুরোটা দেখা যাচ্ছে না। তো তিনি রিয়ার ভিউ মিররে তাকাইতেছেন, তো সামহাও তার চোখটা একটু সামনে পড়লো, তো অবাক হয়ে দেখলেন সামনেও জাস্ট তার গাড়ির মানে হুডের সামনে দাঁড়ানো একটা মহিলা, জাস্ট লাইক রিয়ার ভিউ মিররে যেরকম দেখছেন একটা শাড়ি পরা মহিলা যেভাবে দেখা যাচ্ছে, তার থেকে একটু স্পষ্টভাবে একই মহিলাকে দেখা যাচ্ছে গাড়ির সামনে দাঁড়ানো। এবং এখানেও তার মাথাটা, মানে মুখের জায়গাটা বেশ আনক্লিয়ার, তিনি ভালো মতো বুঝতে পারতেছেন না, জিনিসটা একটু অবাক, মনে হচ্ছে একটু ধোঁয়াটে টাইপের ফেস, চেহারা বোঝা যাচ্ছে না। তিনি অবাক হয়ে আবার তাড়াতাড়ি তাকালেন মিররের দিকে, মিররে দেখলেন যে রাইট ওই একই মানুষটা পেছনে দাঁড়ানো, মনে হচ্ছে একই মানুষ দুই জায়গায় দাঁড়ায় আছে। ইটস ভেরি স্ট্রেঞ্জ। তো মানে আজম সাহেবের কাছে জিনিসটা খুব মনে অন্যরকম হলো, ভৌতিক মনে হইলো। এবং মহিলাটার শাড়ি পরা, তিনি মানে একটু ভয়ই পাইছেন, কারণ কেউ নাই তো আশেপাশে। তো তিনি কি চিন্তা করে গাড়ির দরজাটা খুললেন, খুলে বেরোলেন। তো গাড়ির দরজা খুলে তিনি জাস্ট বেরোনোর জন্য তো বাঁয়ে তাকাইতে হয়েছে তাকে, গাড়ির দরজাটা খুলতে, জাস্ট ওই যে বেরোনো পর্যন্ত আর কি। গাড়ির থেকে বেরোয় দেখেন সে মহিলা হেঁটে নেমে গেল পাশে, মানে তার যে ওই পাশে যে জায়গাটা একটু পাহাড়ের মতো উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে গেছে, ওদিক দিয়ে মহিলা হেঁটে চলে যাচ্ছে। তো তিনি মহিলাকে ডাক দিলেন, বলেন এই যে আপা, এই যে। তো দেখতেছেন যে তার কোনো কথার উত্তর দিচ্ছেন না। তিনি আবার ডাকলেন, এই যে আপা, একদম পাশে চলে গেলেন তিনি উঁচু জায়গায়। তখন দেখলেন মহিলাটা থেমে দাঁড়াইছে। তো তিনি মানে পিছন থেকে ঘুরতেছে না, থেমে দাঁড়াইছে কিন্তু পিছন দিকে ঘুরতেছে না। তিনি বলেন, আপা এদিকে কি কোনো আছে, গাড়ির গ্যারাজ ট্যারাজ আছে বা কোনো জায়গা আছে, আমি গাড়িটা নষ্ট হয়েছে এখানে। তো মহিলা কোনো উত্তর না দিয়ে বলল, আসেন আসেন। তো তিনি অবাক হলেন যে আসেন বলতে মানে কি, নিশ্চয়ই কোথাও জায়গায় আছে হয়তো, এই মহিলা মনে রাস্তা পার হইতেছিল বা কিছু এরকম একটা, আমাকে মনে হয় মানে আসতে বলছে হয়তো যাওয়ার জন্য। তো তিনি বলেন, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, বলে তিনি তাড়াতাড়ি গাড়ির ভিতরে গেলেন। গাড়ির ভিতরে যে তার ফ্ল্যাশ লাইটটা নিলেন, নিয়ে গাড়িটা লক করে চাবিটা, গাড়িটা যদিও রাস্তার একেবারে পাশে, মানে পুরা মানে মাটিতে নামে নাই, তারপরে মোটামুটি পাশে আছে, তো তারপরে তিনি লক করে দিলেন গাড়িটা, হার্ড ব্রেকটা টেনে দিলেন, দিয়ে তিনি লক করে তিনি গাড়ির দরজা লাগায় হাঁটা ধরলেন। তো যখন তিনি লাগায় আসছেন ততক্ষণে মহিলা অনেক দূর চলে গেছে হাঁটতে হাঁটতে। তো তিনি একবার ভাবলেন যে এই মহিলা এত দূর চলে গেল কেন, দাঁড়াইতে বলছে ভদ্রমহিলা, তো দাঁড়াইতেই পারতো আমার জন্য, সে দাঁড়াইল না, সে হাঁটা দিল, এটা কেমন অভদ্রতা। এগুলো চিন্তা করতে করতে তিনি নামতেছেন, মানে উঁচু জায়গা থেকে নেমে যাচ্ছেন নিচের দিকে। পরে চিন্তা করছে মহিলার কি ঠেকা, সে হয়তো এখানে কোথাও আসছিল বা কোথাও হয়তো তার কোনো কাজ টাজ ছিল, যাইতেছে, গাড়িটা থামানো দেখে মনে থামছিল। তো তার মাথায় এখনো আসতেছে না
তিনি কিভাবে এই মহিলাকে সামনেও দেখলেন দাঁড়ানো, আবার পিছনেও দেখলেন দাঁড়ানো, এটা তার মাথায় কাজ করতেছে না। যে একই মহিলাকে দুই জায়গায় আমি কেমনে দেখলাম, রিয়ার ভিউ মিররে আবার সামনে, এটা তার মাথায় কাজ করতেছে না। যাই হোক, তিনি ফ্ল্যাশ লাইট মারলেন, মানে মহিলার দিকে তো মারা যায় না ডিরেক্টলি, এটা তো অভদ্রতা। তিনি মাটির দিকে মেরে মেরে চলতেছেন। যদিও এই আলো না জ্বাললেও দেখা যাচ্ছে সামনে মোটামুটি এই আকাশের আলো বেশ ভালোই পড়ছে, কারণ সামনের জায়গাটা পুরোপুরি খোলামেলা। যদিও রাস্তাটা একটু উঁচু, পাহাড়ের মতো, অনেকটা মানে টিলার মতো উচ্চতার রাস্তাটা, সেখান থেকে নেমে এখানে আসছে। এই জায়গাটা কিন্তু পুরো ফ্ল্যাট, মানে এখন যেখানে আসেন এই জায়গাটা সমান, এবং এই জায়গাটা সোজা দিয়ে দেখা যাচ্ছে যেটা এই যে ঘেঁষো জমির মতো, এখানে সোজা গিয়ে ঢুকছে গাছপালার মধ্যে। আর এই মহিলা মোটামুটি তার থেকে বেশ দূরে চলে গেছে, গাছপালার কাছাকাছি। তিনি একবার চিন্তা করছেন যে আলু মারবেন নাকি কাছাকাছি, তো চিন্তা করলেন যে না, আবার কি মনে করে মহিলা কে জানে। আর মহিলা এরকম কেন, তিনি বারবার চিন্তা করছেন মহিলা এরকম কেন, সে তো দাঁড়াইতে পারতো, আমি কিভাবে জানবো সে কোথায় যাচ্ছে, শুধু আসেন বলে ডাক দিল আমারে। তো তিনি ভাবলেন যে আমার তো আসলে আর কোনো উপায়ও নেই, হয় গাড়িতে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে কোনো অন্য গাড়ি টাড়ি আসতে থামাইতে। আর সবাই থামাইতেও চায় না এরকম রাস্তায়, মানে এই জায়গাটা মোটামুটি জঙ্গলের মতো, কারণ সামনে যে গাছপালাগুলা পুরাই ঘন বন। তো এখানে নর্মালি রাস্তার মধ্যে মানুষ গাড়ি ঘোড়া থামাবে না, বাসও অনেক সময় থামায় না, বাস থামালেও থামাইতে পারে যদি দয়া মায়া হয়, নাহলে থামাবে না। তো চিন্তা করছেন, এবং তিনি পকেটের মধ্যে হাত দিয়ে তার মোবাইল বের করলেন, ওইখানে কিন্তু নেটওয়ার্ক জিরো, মানে তার নেটওয়ার্কের কোনো কাটাই নাই এখন আর। তো তিনি চিন্তা করলেন যে এই জায়গায় নেটওয়ার্ক চলে গেছে অলরেডি, তার মানে এটা পাহাড়ি এলাকা শুরু হয়ে গেছে, কিন্তু এই জায়গাটুকু তো সমতল যেখানে তিনি যাচ্ছেন। যে এগুলো ভাবতে ভাবতে সামনে যাচ্ছেন, তো দেখলেন যে মহিলা গাছ মানে বড় বড় গাছগুলা কাছাকাছি চলে আসছে, তিনিও মানে হেঁটে কাছাকাছি চলে আসেন। তো মহিলা মনে দাঁড়ায় ছিল তার জন্য কিছুক্ষণ, তারপর দেখলেন আস্তে করে ওই গাছপালার ভিতরে মহিলাটা ঢুকে গেল। সেখানে কিন্তু কোনো রাস্তা নাই, মানে পায়ে চলা পথও নাই, মহিলা ওই গাছগুলোর মধ্যে ঢুকে গেল কোনো একটা জায়গা দিয়ে আর কি, একটা ফাঁকা জায়গায়। তো তিনি একটু অবাক হয়ে গেলেন যে মহিলার তার দেখা যাচ্ছে না, ইতস্তত করছেন তিনি। তো তিনি আস্তে আস্তে হেঁটে ওই গাছগুলোর কাছে আসলেন, বোঝার চেষ্টা করতেছেন মহিলা কোন দিক দিয়ে ঢুকছে। আর এই গাছগুলা খুব ডেন্সড না, মানে খুব মানে একটার সাথে একটা লাগোয়া না, মোটামুটি একটু ফাঁকা আছে। এই যে আকাশের যে আলোটা, এটা গাছপালার ফাঁক দিয়ে পড়তেছে, চাঁদ কিন্তু মাঝে মাঝে বেরোচ্ছে মেঘের আড়াল থেকে, তখন এই আলোটা ওখানে পড়ে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো কেমন জানি পরিবেশটা, এবং হালকা হালকা একটা কুয়াশা টাইপের ব্যাপার আছে ওখানে, তখন পুরো ঘন কুয়াশা না, বাট হালকা হালকা কুয়াশা টাইপের একটা ব্যাপার, সেই কুয়াশার ঘ্রাণটাও তিনি নাকে পাচ্ছেন। তো তিনি তখন ফ্ল্যাশ লাইট মারলেন যে মহিলাকে দেখা যায় কিনা। তো ফ্ল্যাশ লাইট এদিক ওদিক মারতেছেন, কোথাও মহিলার চিহ্ন নাই, কোন দিক দিয়ে হেঁটে ঢুকছে। তিনি একটু অবাক হইলেন যেটা ঘটনা কি। তো তখন তার মাথায় একটু উল্টাপাল্টা চিন্তা আসতে থাকলো যে এটা কি আসলে ভৌতিক কিছু নাকি। গাড়িতে দুই জায়গায় দেখলাম মহিলাদের, সামনেও দেখছি আবার পিছনেও দেখি দাঁড়ানো, আবার এখানে ঢুকে গেছে কোথাও দেখতেছি না। তো এগুলো চিন্তা, তখন তিনি হঠাৎ ডাক শুনলেন মহিলার, আসেন আপনি এদিকে আসেন। তো সে দেখছে মহিলার কণ্ঠ, তিনি সাথে সাথে ওই জায়গায় লাইট মারলেন। লাইট মেরে দেখলেন যে মহিলা যাচ্ছে, এবং ওই গাছপালার মধ্যে দিয়ে একটা জায়গা দিয়ে মহিলার শাড়িতে তার লাইটটা লাগছে, এবং তিনি অবাক হলেন, শাড়ির রংটা হচ্ছে সাদা, হোয়াইট কালারের শাড়ি। তো তিনি চিন্তা করলেন আচ্ছা, অবাক হয়েছেন কারণ হচ্ছে যে এরকম রাতের বেলা সাদা শাড়ি পরে কেউ হাঁটে। তো তখন কিন্তু ভৌতিক চিন্তা মাথায় আসছে, এবং মহিলারা যেদিক দিয়ে যাচ্ছে সেটা কিন্তু রাস্তা ঠিক না, মানে কোনো পায়ে চলা পথ না, গাছগাছালির মধ্যে দিয়ে। তো তিনি হেঁটে যাচ্ছেন, তারপরও চিন্তা করছেন, তার মাথায় ওই চিন্তাও আসছে এমনও তো হইতে পারে এখানে কোনো মিস্ত্রির বাসা আছে, বা মোটরসাইকেল বা গাড়ি কিছু ঠিক করে, এরকম মহিলা তো চিনে, মহিলা তো এই অঞ্চলেরই। তা আবার মাথায় চিন্তাও এটাও করতেছেন তিনি যে এই অঞ্চলে এই মহিলা কোথায় আসছে বা কোথায় যাবে, এই রাস্তার মধ্যে, একেবারে নিশুতি রাস্তা, জংলা এলাকার ভিতরে। এটা চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন। তো হাঁটতেছেন, সামনে ওই মহিলা যেদিক দিয়ে গেছেন, আর যেদিক দিয়ে মহিলা যাচ্ছে তিনি বুঝতে পারতেছেন যে মোটামুটি হাঁটা যায় এরকম একটা রাস্তা। তো তিনি এক পর্যায়ে দেখলেন যে চারটা বেরোয় আসছে, আলোটা মোটামুটি ভালোই পড়ছে। তো তিনি ফ্ল্যাশ লাইটটা বন্ধ করলেন, চিন্তা করলেন যে ফ্ল্যাশ লাইট মারার দরকার নেই, একটু পরিবেশটা এনজয় করি কেমন। তো যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখলেন যে মহিলা আবার গায়েব হয়ে গেল, নাই, মানে মহিলাকে তিনি আর দেখতে পাচ্ছেন না। তো আজম সাহেব একটু অবাক হইলেন, মহিলা কোথায়। তো তিনি আবার বললেন, আপা আপনি কই আপা। দেখলেন যে কোনো মানে সাউন্ড নাই, একেবারে এই যে রাতের যে নিস্তব্ধতার শব্দ, ঝিঝি পোকার শব্দ এরকম, এবং একটা বনভূমির মধ্যে দাঁড়িয়ে থাকলে যেরকম লাগে সেরকম। তো তিনি 2-3 বার এরকম ডাক দিলেন, আপা আপা আপনি কই। তো দেখলেন কোনো শব্দ নাই। তো তিনি আবার লাইট জ্বাললেন, লাইট জ্বালা এদিক ওদিক মারলেন, দেখলেন কোথাও নাই ভাই, গাছগাছালি পুরা ঘন একটা, মানে তিনি গাছগাছালির মধ্যে চলে আসছেন। তো এই সময় তিনি তার ডান দিক থেকে আবার শুনতেছেন, এই যে এদিকে আসেন এদিকে।
তো তিনি আবার ওদিকে লাইট মারলেন, লাইট মেরে দেখলেন যে মহিলাটা ওদিকে চলে যাচ্ছে, মানে আরো গাছপাছালির ওদিকে চলে যাচ্ছে। তিনি শাড়ির একটা অংশ দেখলেন, তাড়াতাড়ি তিনি আবার ওদিকে হাঁটা শুরু করলেন। তো হেঁটে হেঁটে তিনি চিন্তা করছেন মহিলা কই নিয়ে যায় আমার, এটা তিনি মনে মনে চিন্তা করতেছেন যে কই নিয়ে যেতেছে। তো তিনি হাঁটতে হাঁটতে জোরে বলেন, এই যে আপা, এখানে কি কোনো গ্যারেজ আছে নাকি মিস্ত্রির বাসা, কোথায়? তখন তিনি শুনলেন মহিলা হাসতেছে। হাসিটা কেমন জানি, মানে মানে খুব স্বাভাবিক না। তো তিনি ভাবলেন যে হাসতেছে কেন মহিলা, তিনি কি আমাকে নিয়ে মজা পাইছেন যে আমি বোকা কেউ এইভাবে বলতেছি আপা আপা করে, বা মানে মিস্ত্রি খুঁজতেছি, তো হাসির কিছু না। আমি তাকে বলছি গাড়ি নষ্ট হয়েছে। তো তিনি তখন আবার বললেন জোরে, যে আজম আবার বললেন যে আপা, আমি কিন্তু মানে আমার গাড়িটা নষ্ট হয়েছে, এর জন্য একটা মিস্ত্রি খুঁজতেছি, আপনি আমাকে কই নিয়ে যেতেছেন? আবার হাসির শব্দ। তো এবার আজম একটু ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে দাঁড়ায় পড়লেন। হাসির শব্দটা এবার মনে হচ্ছে তাকে সার্কেল করে যাচ্ছে চারপাশ থেকে, মানে তার এই যে তাকে ঘিরে সে যেখানে দাঁড়ায় আছে তার চারপাশ দিয়ে ঘুরতেছে, মানে হাসিটা এদিকে এদিকে মানে ঘুরতেছে 3Dর মতো। তো এবার আজম একটু ভয় পেয়ে গেছেন, তিনি কি করবেন চিন্তা করতেছেন। এই সময় হঠাৎ করে একটা দমকা বাতাসের মতো তার মাথার পেছন দিয়ে গেল, মনে হয় যে তার মাথার পেছন দিয়ে একটা দমকা বাতাস বয়ে গেল, আর তার মাথায় মনে হলো কেউ ঠোকা দিল, মানে জোরে, যেমন মানুষকে বলে না যে ঠোয়া দিছে, ওরকম ঠোকা দিয়ে গেল কেউ বেশ জোরে, এবং তিনি ব্যথা পাইছেন মাথার মধ্যে। আজম তাড়াতাড়ি মাথা ধরলেন, মাথা কে লাইট মারলেন, এদিক ওদিক দিয়ে কেউ নাই, হাসির শব্দটা থেমে গেছে। তিনি অবাক হয়ে গেলেন, কিরে আমার এরকম ঠোকা দিল কে? আবার বাম পাশ থেকে বাতাস এসে তার মাথার মধ্যে এরকম ঠাস করে ঠোকা মেরে গেল। তো তিনি অবাক হয়ে গেলেন, যেটা কি? আবার তিনি হাসির শব্দ পেলেন। তার মানে তখন তিনি বুঝতে পারলেন যে আমি খারাপ কিছুর একটা পাল্লায় পড়ছি। তো তিনি মনে মনে আজম দোয়া পড়তেছেন। এই সময় তিনি দেখলেন যে ওই জায়গায় মোটামুটি ভালোই একটা বাতাসের কুশন তৈরি হয়েছে। ওই যে শুকনা পাতাগুলা এরকম সামনে যে একেবারে ঘুরতেছে, পাতাগুলা একটা মানুষের মতো ফর্ম নিতেছে একসাথে ঘুরতে ঘুরতে, মানে এরকম ঘূর্ণি বাতাসে একটা মানুষের মতো ফর্ম নিতেছে। আজম ভয় পেয়ে গেছে, তিনি বেশ ভয় পেয়ে গেছেন। তিনি দৌড় দিলেন, ওখান থেকে দৌড় দিলেন। তিনি আন্দাজ করে নিয়েছেন তিনি যেদিক থেকে আসছেন সেদিকে তিনি যাচ্ছেন, তিনি আন্দাজ করছেন, কিন্তু তিনি পথটা ঠিক মতো ঠাউর করতে পারতেছেন না, কারণ এত গাছপালা, এবং এই গাছপালাগুলো মানে খুব অগোছালো ভাবে হয়েছে, মানে এই পাশে গাছ এই পাশে গাছ, মাঝখান দিয়ে ফাঁকা জায়গা, এরকম মানে খুব সুন্দর বিন্যাসে গাছ হয় নাই। আর তিনি তো কোনো পথ ধরে আসেন নাই, কিন্তু মানে ওইভাবে মার্ক করতে পারেনি, সব গাছ একরকম লাগতেছে তার কাছে, ফ্ল্যাশ লাইটের আলো ওঠানামা করতেছে। এইভাবে তিনি দৌড়াইতে দৌড়াইতে তিনি একটা জায়গায় এসে পৌঁছাইলেন। এই জায়গাটাতে তিনি দেখলেন একটা পাকা দালানের মতো, দালানটা একটা একতলা দালান এরকম, এবং পুরানো দালান, বুঝতে পারতেছেন বেশ পুরানো। মানে তিনি লাইট মারলেন ওই দালানের গায়ে, যে বিভিন্ন রকমের মানে খাঁচ কাটা আছে, বিভিন্ন রকম আঁকিবুকি আছে। তো তিনি ওই লাইট মেরে আস্তে আস্তে দালানের ভিতরে ঢুকলেন। চিন্তা করলেন যে এটা কি, কোথায় আসছি, কোন মানে এটা কোনো ঘর না কিছু। আলো মেরে ঘরের মধ্যে ঢুকে তিনি দেখতেছেন স্যাঁতস্যাঁতা, মানে পুরো স্যাঁতস্যাঁতা ফ্লোর, ওখানে শ্যাওলা জমে গেছে, এবং এক পাশে 2-3টা সিঁড়ি উঠে গেছে উপরে একটা উঁচু জায়গা। তখন তিনি ধারণা করতে পারেন আচ্ছা এটা কোনো মানে বেদি টাইপের হবে, মানে যেখানে মানে উঁচা, মানে যেমন পূজার বেদি থাকে সেরকম। অবাক হয়ে দেখলেন ওই বেদির গোড়ার মধ্যে কালচে খয়েরি টাইপের রং, মানে মনে হচ্ছে কালচে খয়েরি টাইপের দাগ, ওই ফ্লোরের মধ্যে কালচে খয়েরি টাইপের দাগ। আর ওই সামনে একটা দা রাখা, এরকম বড় একটা দাঁড় মতো রাখা, মানে মানে যেই দাগুলো বাঁকানো টাইপের হয় ওরকম একটা দা রাখা ওইখানে, এবং দাটাও বেশ কালচে টাইপের, কিন্তু দার উপরে আলো পড়তে তার বুকটা ছেদ করে উঠছে, কারণ দার মধ্যে মনে হচ্ছে মানে এরকম চপ চপ কিছু লেগে আছে শক্ত হয়ে পাশে রাখা। এবং তিনি দেখলেন যে ওই যে পাটাতন ওখানে খয়েরি, সেগুলোর মধ্যেও মনে হচ্ছে যে কয়েক জায়গায় ছোপ ছোপ হয়ে গেছে, কেমন একটা বোটকা গন্ধ। আর সেই যে পুরনো দেয়ালটার মধ্যে এক জায়গায় খোদাই করে একটা মুখ আঁকা, একটা নারীর মতো মুখ আঁকা খোদাই করে, মানে ওইটা মনে হচ্ছে ওই দেয়ালের এক পাশে পাথরের উপর খোদাই করে একটা মূর্তির মতো বানানোর চেষ্টা করা হয়েছিল। ওইখানে একটা নারীর মতো মুখ আঁকা, চোখগুলো বেশ ভয়ঙ্কর। তো তিনি ভয় পেয়ে গেছেন। আজমের একদম মানে মানে বুকের মধ্যে ভয় ধুকধুক করা শুরু করছে, তিনি কোথায় ঢুকলেন এখানে। কারণ তিনি খয়েরি জিনিসগুলো দেখে যা ভাবার তিনি ভেবে নিছেন দাগটা দেখে যে এইটা কোনো এখানে কোনো স্যাক্রিফাইস করা হয়। তিনি ভয়ের চোটে সেখান থেকে দৌড় দিয়ে বেরিয়েছেন, এবং তিনি যখন ভয়ের চোটে দৌড় দিয়ে বেরিয়েছেন ওই পাশ থেকে কর্কশ শব্দে একটা হাসি শুনলেন তিনি, নারী কণ্ঠের হাসি। আজমের পুরা মানে পায়ের
নখ থেকে মাথার চুল পর্যন্ত সব দাঁড়ায় গেছে ভয়ে যে তিনি কোথায় এসে পড়ছেন। তিনি এলোমেলো দৌড়াচ্ছেন, দৌড়াইতে দৌড়াইতে তার মানে আসলে মানে বুকের মধ্যে শুকায় গেছে, গাছপালার ভেতর দিয়ে দৌড়াইতেছেন তিনি। দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় তিনি বুঝলেন যে গাছপালাটা একটু পাতলা হয়ে গেছে। তো দৌড়ায় বেরোলেন একটা জায়গায়, এখানে দেখলেন যে একটা পায়ে চলা পথ, মানে মানে যেরকম গ্রামের মধ্যে পথ থাকে সেরকম, কিন্তু সেই পথের আশেপাশে কিছু নাই, মাঠ, ফসলের মাঠের মতো এরকম, এবং একসময় ফসল করছিল, ফসল মনে হয় এখান থেকে তুলে ফেলছে, চুপ না। ভয়ে ধুকধুক করতেছে আজমের মন। তিনি কোথায় যাবেন? তিনি আলো মারতেছেন, এক পাশে গাছ গাছালি, বেশ উঁচু উঁচু গাছ, আরেক পাশে তিনি আলো মেরে দেখতেছেন এই ফসলের মাঠ। তো পরবর্তীতে তিনি আর একটু সামনে যখন আলো মারলেন, দেখলেন দূরে, বেশ খানিকটা দূরে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, এবং মনে হয় এটা মনে করো কারো বাড়ি, কারণ আশেপাশে আরো দু একটা ঘর আছে। তিনি প্রাণপণে ওখানে দৌড়াচ্ছেন, প্রাণপণে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে আসলেন ওই ঘরটার কাছে। ঘরটার কাছে এসে তিনি ওখান থেকে এই যে কেউ আসেন, এই যে কেউ আসেন বলে চিৎকার করতেছে, কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তো আজম ওখানে যে তাদের ওইখানে একটা বেড়ার দরজা ছিল, দরজাটাকে টেনে সরালেন, সরায় মুমুর করে ঢুকলেন, ঢুকে ওই ঘরের দরজায় কিল মারা শুরু করলেন। কেউ আসেন এখানে, কেউ আসেন, এমন করে কিল মারতেছেন। তো কয়েকবার কিল মারা বলতে ওখান থেকে দেখলেন লোকের গলা, কে 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 বলতেছে। তিনি বলে দেখ, খুলেন ভাই, দরজাটা খুলেন প্লিজ। যেরকম কয়েকবার বলার পরে দেখলো যে ভেতর থেকে একটা লোক ওখান থেকে দরজা খুলছে, এবং তার হাতের মধ্যে একটা দা এরকম ধরে রাখছে। তো তিনি বলছে, ভাই মারেন না, মারেন না। আজম বলছে, মারেন না ভাই, আমি এখানে গাড়ি নষ্ট হয়ে দৌড়ায় রাস্তার পথ হারায় ফেলছি। তো লোকটার মালানো বলে, আপনি কেটা কোথেকে আসেন? দেখলেন যে লোকটার ঘরের মধ্যে মহিলা আছে এবং মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা মেয়ে আছে কয়েকটা। তো তিনি বললেন যে আপনি কোথেকে আসছেন, কি ব্যাপার? তো বলতেছে যে ভাই, আমি এখানে পথ হারায় ফেলছি, আমার গাড়িটা নষ্ট হয়েছে, এসে আমার একটু মানে একটু আশ্রয় দেন বা আমাকে একটু হেল্প করেন। লোকটা বলছে, কোনো সাহায্য করতে পারবো না এখন, আপনি এখানে চাইলে থাকতে পারেন, বসতে পারেন, বাইরে বসে থাকতে পারেন, আমার ঘরের বাইরে কিচ্ছু করতে পারবো না। তিনি বলছে, একটু পানি দেন। আজম তখন পানি চেয়েছে লোকটার কাছে। তো লোকটার ওয়াইফ মনে ভিতর থেকে বলছে, পানি দেন না, এরকম করতেছেন কেন? তো তখন লোকটা আস্তে করে যে তার স্ত্রী মনে পানি ঢেলে দিছে কলসিতে, গ্লাসে, সেই গ্লাসটা দিল। আজম ঢকঢক করে পুরো পানিটা খেয়েছে, খেয়ে দিয়ে বলে, ভাই আমি একটু বিপদে পড়ছি, আমাকে দয়া করে সাহায্য করেন। তখন লোকটার বউ বলতেছে, কি হয়েছে আপনার? পেছন থেকে জিজ্ঞেস করছে, কি হয়েছে আপনার? তো আজম বলতেছে যে এরকম আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার অমুক জায়গায় যাওয়ার কথা, তো রাস্তার মধ্যে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। তো লোকটা বলছে, কোন জায়গায় বন্ধ হয়েছে? তো বলছে যে এরকম উঁচা জায়গাটা, আমি যার সঠিক নাম জানি না, এরকম ওঠার সময় ওখানে গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আমি গাড়িটা স্টার্টই করতে পারলাম না। এর মধ্যে দেখলাম এরকম এরকম এক মহিলা, এরকম করে তারে দেখে আমাকে ডাকলো, বললো আসার জন্য, গেলাম এরকম জায়গায় যে আমি থামছি, আর আমার মাথার মধ্যে এরকম ঠোয়া দিছে, তারপর এরকমই। তো লোকটা তখন বোর দিকে তাকাইতেছে, তার স্ত্রী বলতেছে যে আপনি অনেক বড় বিপদ থেকে বাঁচছেন, দোয়া পড়েন। তখন বলতেছে যে মানে কি হয়েছে, ওই জায়গায় কি সমস্যা? বলে ওই জায়গায় একটা খারাপ জায়গা আছে, ওখানে মানুষকে নিয়ে মানুষ উল্টাপাল্টা করে, এখানে খারাপ মানুষও আছে আশেপাশে, তারা ওই জায়গায় উল্টাপাল্টা, আপনার বাইচা গেছেন, আল্লাহ বাঁচাই দিছে আপনারে, আপনি এখানে। তার হাজব্যান্ডকে মহিলা বলতেছে যে ওনাকে ঘরে ঢুকতে দাও, গিয়ে রাখতে দাও, উনি বিপদে পড়ছেন। তো লোকটা আর কিছু না বলে সে দাওটাকে সাইড মানে এরকম সাইডে রেখে ঢুকতে দিল আজমকে। তো আজম ঢুকে লোকটা দরজা লাগাইলো। তো তাদের বাসার মধ্যে বিদ্যুৎও নাই, তারা হারিকেন জ্বালা রাখছে। তো তখন লোকটা জিজ্ঞেস করছে, কিছু খাবেন? বলে না, আমার একটু পানি দেন। তো পানি খেলো আজম। আবার পানি খাওয়ার বলতেছে যে আমার গাড়িটা তো ওইখানে রয়েছে, কি হবো, কিছু সমস্যা? কয় রাস্তার মধ্যে যদি পুলিশ আসে, ওই হাইওয়ে পুলিশ আসে রাত্রেবেলা, গেলে আপনার গাড়ি দেখলে তখন ওইটা নিয়ে চিন্তা করা যাবে, তারা হয়তো চিন্তা করবে, থানায় নিয়ে যেতে পারে গাড়ি ওখান থেকে। তো সেটা পরের কথা, আপনি বাঁচছেন, এটাই বড় কথা। তো আজম জিজ্ঞেস করে যেখানে কাহিনী কি। তো লোকটা তার বউর সাথে মুখ চাওয়াচাই করে পরে পড়তে বলে যে এইখানে অনেক আগে এখানে কিছু মানুষ ছিল, এরা ভালো মানুষ না, এরা এখানে এসে মানুষে করতো আর কি, মানে তাদের যে এখানে দেবতা আছে তাদের জন্য উৎসর্গ করে দিত এখানে। তো সেইটা আবার কিছু মানুষ এখনো এগুলা মানে ফলো করে, তারা এই গোপনে করে কাজটা, ওইভাবে করে না। তো মানুষজন এরকম রাস্তার মধ্যে যদি কেউ আসে, কোনো কারণে অনেক মানুষ আছে তাদের গাড়ি টাড়ি নষ্ট হয়ে যায়, কেউ বাইচা যায়, কেউ আবার ওখানে মানে তাদেরকে ধরে ফেলে, ধরে এরকম করে আর কি। তো আপনারে তো মনে হয় না যে মানে কোনো মানুষ এই করছিল, ওইখানকার যে অপদেবতা আছে সেই মনে হয় আপনাকে নিয়ে গেছিল ওইখানে। যদিও আমরা এগুলা ওইভাবেই করি না, আমরা মনে করি জিনবুত, এছাড়া আর কিছুই মনে করি না। তো লোকটা এটা বললো, তো আজম মোটামুটি বেশ মানে ভয় পেয়েছে। সে বলতেছে যে আমি যে এখন গাড়ির কাছে গিয়ে যাবো,
কিভাবে যাবো ভাই, আমি একলা একলা যেতে সাহস পাচ্ছি না। তো লোকটা বলে যে না, আপনার সাথে আমিও যেতে পারবো না, কারণ আমার পরিবার আছে, পরিবার রেখে তো আপনার সাথে বেরোবো না। বলে আপনার বাসার আশেপাশে ঘর নাই? কয় না, এখানে আমি থাকি, আর আমার থেকে সবচেয়ে কাছের ঘরই অনেক দূর এখান থেকে, এবং তারাও রাত্রেবেলা বেরোবো না ডাকলে। আপনি এখানে থাকতে পারেন, আপনার এরকম কেউ থাকতেও দিত না, যেহেতু আমার পরিবার আছে। আর আমার ওয়াইফ যেহেতু বলছে আপনার কথা, যে আপনি বিশ্বাস করতে পারেন, দেখে মনে হয়েছে ভালো মানুষ, এই জন্যই থাকতে দিলাম। তা আপনার সাথে আমার জায়গা থাকতে হবে রাত্রে। তো আজম বলল যে ভাই আপনি এত টেনশন করেন না আমার নিয়ে, আমি আপনার এই ঘরের মধ্যে থাকতে চাই না, ওই ঘরের পাশে যদি কোনো জায়গা থাকে ওখানে বসতে দেন, আমি কোনো মতে ভোর পর্যন্ত একটু ওয়েট করে তারপর চলে যাব। তো লোকটা বললো যে আসেন আমরা দুজন বাইরে বসি। তো আজমকে নিয়ে বাইরে, ঘরের বাইরে যেয়ে লোকটা বসলো। তো মোটামুটি ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, তো দুজনে গল্প করতেছে। তো লোকটা বলতেছে যে এইটা তো আসলে মানে এখন যে জায়গা দেখতেছেন, এই জায়গাটার পাশে পুরাই জঙ্গল ছিল, এই ক্ষেতটা যেগুলো ছিল না, পুরাই গাছ গাছালিতে ভরা ছিল। এই রাস্তাটা এখানে আরো চিকন ছিল, এদিকে মানুষ মানে চলাফেরা করতে খুব কম। হ্যাঁ, মানে রাস্তা কিন্তু আপনি কিন্তু এই রাস্তা দিয়ে আসাটা ঠিক হয় নাই, কারণ ওই যে আপনি যাইতেছেন যেখানে, ওইটা মূল রাস্তা কিন্তু এটা না। মূল রাস্তা কিন্তু ওই পাইতে গেছে একটা, আপনি চিন্তা করে দেখেন, আপনি তো পার হয়ে আসছেন ওইখান দিয়ে, কিন্তু ওইদিকে যাইতে হয়। আপনি কিন্তু আসছেন ঘুরা, এদিক দিয়ে যাওয়া যায় না তা না, কিন্তু এদিক দিয়ে কিন্তু মানুষ যাইতো না। আর এই গাছপালা ছিল এসেই। আর এই যে যেখানের কথা আপনি বললেন, এই জায়গাটা খুব খারাপ, এটা কিন্তু আমি চোখে পড়েন। আপনি কেমনে যে ওখানে যা পড়লেন, আর আপনারা কেই বা নিয়ে গেল ওই জায়গায়? তো এটা সম্বন্ধে আমরা শুনছি যে এখানে এরকম আইনা মানুষকে উৎসর্গ করতো। এখনো কিছু খারাপ মানুষ আছে যারা এই কাজটা ওখানে করে, তারা বিভিন্ন রকমের মানে ক্ষমতা পাওয়ার জন্য এগুলা করে, কালো জাদুর চর্চা করে এখানে যায়। যাক, বাইচা গেছেন। হ্যাঁ, তো আজমের কাছে খুব ভয় লাগতেছিল সেখানে বসে রাতের বেলা যে কথা বলতেছে। তো এক পর্যায়ে বেশ একটু যখন বেশ ঠান্ডা হয়ে গেছে, নীরব হয়ে গেছে, তারা শুনলো যে দূর থেকে শিয়াল ডাকতেছে, এবং বেশ অন্যরকম ভাবে, মানে এটা ডাকটা খুব স্বাভাবিক না। তো শিয়ালগুলা যখন ডাকতেছে, মনে হচ্ছিল যে শিয়ালগুলা আস্তে আস্তে ক্রমশ কাছে আসতেছে। তো এই পর্যায়ে সেই ভদ্রলোকের বাসার ভেতর থেকে মহিলা দরজাটা খুলে ফেলে বললো যে আপনারা বাইরে বসেন না, ভিতরে আসেন। তো লোকটাও বললো যে হ্যাঁ চলেন ভিতরে যাই। আজম বললো না না, এখানে ঠিক ছিলাম তো, অসুবিধা নেই। মহিলা বললো যে না, এখানে ঠিক নাই। ওই লোকটাও বললো যে না, আসলে এই যে শিয়াল ডাকতেছে দেখছেন, এটা ভালো লক্ষণ না, আমরা থাকি তো এখানে, আমরা জানি, চলেন ভিতরে যাই, এখানে থাকার দরকার নাই। আমার ঘরের পাশে জায়গা আছে একটা ফাঁকা, ওই বারান্দার মতো, ওইখানে থাকবেন, রাতে থাকবেন, অসুবিধা নেই, সকালবেলা আপনার ব্যবস্থা করে দেবো আমি যাওয়ার। তো আজম ঢুকে গেল, আর কিছু বললো না। তো লোকটা তাকে নিয়ে গেল তার ঘরের পাশেই আর কি, আর একটা লাগোয়া, তার রান্নাঘরের পাশে একটা জায়গা আছে ছোট, ওখানে চকি পাতা আছে একটা, হয়তো তাদের পরিবারে কেউ আসলে ওখানে থাকে আর কি, গেস্ট। তো ওখানে থাকতে দিল। আজমকে বললো যে এখানে থাকেন, অসুবিধা নেই, একটা কুপি জ্বালাই দিল, বললো যে অসুবিধা নেই, থাকেন, আর সকাল হইলে আপনার সাথে দেখা হবে। লোকটা তার পাশের রুমে চলে গেল। আজম অনেকক্ষণ ওখানে শুয়ে থেকে একসময় তার ঘুম চলে আসছে। সে যখন ঘুমায় গেছে, তখন সে স্বপ্নে দেখতেছে যে একটা নারী, ওরকম মানে সেই যেরকম দেখছিল নারীটাকে, ওরকম শাড়ি পরা একটা নারী, এবং তাকে বলতেছে, চোখগুলা কেমন হলদেটে টাইপের, তাকে বলতেছে যে তুই আসবি না, তুই তো আমার এখানে আসছিলি, আয়, তুই এক্ষুনি আয়। তা আজমের ভয়ে মানে তার মানে ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছে। উঠে সে দেখতেছে যে ঘুম থেকে উঠলো, আর তখনই দেখলো দূরে আজানের শব্দ আসতেছে। তো তার মানে একেবারে মানে দেহে প্রাণ ফিরে আসছে। সে মনে হলো যে তার স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল যে সে মারা যাবে, এরকম লাগতেছিল তার কাছে। তো সেই আজানের শব্দে সে মানে মনে হলো দেহে প্রাণ ফিরে আসছে। তো সে উঠে বসে অনেক মানে মনের মধ্যে অনেক ভালো ফিল করছে তখন আজানের শব্দটা শুনে। চিন্তা করলো যে মানে যদি এখন আমি কোনো মতে নামাজটা পড়তে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। তো তিনি মানে আবার লজ্জাও পাইতেছেন যে উঠে লোকটাকে আবার ডিস্টার্ব করবেন। তো চুপচাপ বসে আছেন অনেকক্ষণ। তো একটু পরে দেখলো যে ওই লোকটা আসছে দরজার সামনে। সে বলে, ভাই ঠিক আছেন? বলে যে হ্যাঁ আছি। তো বলতেছে যে আমাকে একটু পানি দিবেন, আমি একটু উজু করে নামাজ পড়তাম। তো লোকটা বললো যে আসেন। তো লোকটাও উঠতো আর কি। তো সে একটা বালতি ছিল তার ঘরের মধ্যে, বালতির মধ্যে করে পানি নিয়ে দিল। এগুলো মনে হয় পানি তারা কোথার থেকে সংগ্রহ করে আনে। তা আজম ওখান থেকে উজু করে নামাজ কালাম পড়লো, লোকটার ঘরেই পড়লো নামাজ পড়ে ততক্ষণে অলরেডি একটু ফর্সা হয়ে আসছে। লোকটাকে বললো যে ভাই অনেক ধন্যবাদ, এখন আমি গাড়িটা বললো। লোকটা বলে আমি আপনাকে এখন খুঁজে দিতেছি, অসুবিধা নেই, চলেন। তো বলে আজমকে নিয়ে আসলো। তো আজম তখন খেয়াল করতেছে যে যেই রাস্তা দিয়ে আসছে ওইটা তার মনে করতে পারতেছে না কোন হাত দিয়ে সে আসছিল। সে যখন নাকি এই চিকন রাস্তাটায় বেরোলো, এই জায়গায় ঢোকা লোকালয় বা এই ফসলের মাঠের, ওই রাস্তাটা দেখতেছে এবং দূরে দেখতেছে সব জায়গায় গাছপালা,
বায়ও গাছপালা, ডান দিকে রাস্তার ওই পাশে সামনে গিয়েও গাছপালা, সে আর বুঝতে পারতেছে না কোন দিক থেকে সে বেরিয়েছিল। যাই হোক, এই লোকটাই তাকে চিকন রাস্তা দিয়ে নিয়ে আরো দুই একটা এরকম মাটির রাস্তা ঘুরে গিয়ে দেখলো যে মেন রাস্তায় উঠছে আর কি, ওই রাস্তাটা। মেন রাস্তায় উঠে সে চিন্তা করতেছে, আজম মনে করার চেষ্টা করছে এখান দিয়ে সে গেছে কিনা, একটু একটু মনে আসতেছে তার। হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে ওই যে উঁচু জায়গাটা দেখলো, যে এখানে সেই উঁচু জায়গাটা ছিল। তো ওখান থেকে হেঁটে হেঁটে সামনে গিয়ে দেখলো যে তার গাড়ি ওখানেই রাখা, মানে গাড়ি কেউ নেয় নাই বা ওখানে পুলিশের হয় নাই। তো বললো এই যে আমার গাড়ি ভাই। তো লোকটার ওখানে যে এসে গাড়ি তাতে মানে তার মনের মধ্যে একটা মানে খুব ভালো লাগলো গাড়িটা দেখে। তো গাড়ির দরজা খুলে তার চাবি বের করে দরজা খুলে সে গাড়িতে ফার্স্টেই স্টার্ট দেওয়ার চেষ্টা করলো এবং একবারেই তার গাড়ি স্টার্ট হয়ে গেল, মানে সুন্দর ইঞ্জিন রান করতেছে। তো আজম অবাক যে কিভাবে এটা হলো আর কেন স্টার্ট বন্ধ হয়েছিল ওই সময়। তো যাই হোক, লোকটা বললো যে তো ভাই আপনার গাড়িতে স্টার্ট হয়েছে। বলে হ্যাঁ ভাই হয়েছে, কেন হয়েছিল? তখন ওই লোকটা বলতেছে ভাই এগুলো অলৌকিক বিষয়, এটা আসলে খুবই অলৌকিক বিষয়। তো লোকটার অনেক ধন্যবাদ দিয়ে বলতেছে আজম যে ভাই আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নাই। আর সে বললো যে আপনারে আমি কিছু মানে মানে করতে চাই, মানে খুশি হয়ে গিফট করতে চাই আপনার সাথে। লোকটা বলছে না না, মাথা খারাপ, আপনি মেহমান ছিলেন আমার বাসায়, কি বলেন এগুলা, বলে ছোট করেন কেন আমারে। যাই হোক, লোকটার অনেক ধন্যবাদ দিয়ে সে লোকটার সাথে মুসাফা করে কোলাকুলি করে অনেক ধন্যবাদ দিয়ে আবার সে রওনা দিল। তো আজম তখন যখন যাচ্ছে সামনের দিকে, লোকটা তাকে বলে দিছে যে এই রাস্তা ধরে সোজা গিয়ে অমুক জায়গায় যাবেন এবং যে আপনি কিন্তু আবার রাস্তায় উঠবেন, রাস্তায় উঠে এরপর বাই টার্ন নিয়ে কিন্তু সোজা যেতে থাকবেন, এরপর কিন্তু আবার বাঁক পাবেন, ওই বাঁকে ঢুকবেন না, একবার সোজা চালায় যাবেন। লোকটা তাকে এতটুকু বলে দিছে। তো সে যখন যাচ্ছে, সে বাম দিকে যাওয়ার সময় আস্তে আস্তে তাকায় তাকায় যাচ্ছিল, ওই যে গাছপালা বনভূমি দেখতেছে যে দিনের আলোতে অন্যরকম একটা চেহারা আসছে, বাতাসে গাছের পাতাগুলো দুলতেছে, বেশ সুন্দরভাবে দুলতেছে, বেশ সুন্দর লাগতেছে। কিন্তু আজম ভাবলো যে এর মধ্যে রাতের বেলা ভয়ঙ্কর কি একটা জিনিসের সম্মুখীন হয়েছিল, বা এখনো নিশ্চয়ই ওই জায়গায় যেহেতু সে দেখছে ওই জিনিসটা, সেই যে একটা ছোট্ট ঘরের মতো যেখানে স্যাক্রিফাইস করা হয়, ওইটা নিশ্চয়ই এখানে কোথাও আছে। এগুলো ভাবতে ভাবতে সে এক সময় বেরোয় আসলো মেন রোডে এবং এরকম চালায় চালায় সে এক সময় পৌঁছায় গেল দুপুরের পরেই তার বন্ধুদের ওখানে। তো বন্ধুরা তারা দেখে খুবই মানে যেই লোকেশন দিয়েছিল সে খুঁজে বের করে বন্ধুদের সাথে দেখা করলো। তো বন্ধুরা তারা দেখে খুবই মানে অবাক যে কি রে তোর কি ঘটনা, তুই এরকম আসি না। তখন তো বললো যে এরকম এরকম হয়েছিল, ফটিক আসে নাই, আর তারপর রাত্রেবেলায় এই আমাদের সিচুয়েশন হয়েছে। তো শুনলো এবং সেখানে যারা ওখানকার পাহাড়ি মানুষ ছিল তাদের মধ্যে একজন বলল যে হ্যাঁ সেও শুনছে যে ওই জায়গাটার মধ্যে খারাপ ব্যাপার স্যাপার আছে, যেখানে তার গাড়ি আটকেছিল ওরকম লোকেশনে। তো যাই হোক, এই ছিল নাজমুল আলমের শেয়ার করা তার মামার ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং বেশ ভয়ের মনে হয়েছে। এরকম জায়গা যদি কোথাও থাকে, সেখানে যদি হঠাৎ রাতের বেলা কেউ গিয়ে হাজির হয় আর এরকম অশরীরী যদি তাকে নিয়ে যায়, তাহলে কিন্তু বেশ ভয় পাওয়ার মতো একটা ব্যাপার। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন ইনজামামুল হক। তিনি গাজীপুর থেকে আমাকে লিখেছেন। আমি চেষ্টা করব তার মতো করে এই ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। তো ইনজামামুল হক ভাই, তিনি ভূতি ফিল্মের একজন নিয়মিত শ্রোতা, আর তিনি নাকি অনেক আগে থেকেই ঘটনা শোনেন। তো তিনি যে ঘটনাটা শেয়ার করেছেন, আমি সরাসরি তার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা তার নিজের না, এই ঘটনাটা ঘটেছিল তার বন্ধুর এক চাচার সাথে। তো তিনি এই ঘটনাটার সম্মুখীন হয়েছিলেন 2017 সালে। তো তার বন্ধুর চাচা গাজীপুর চৌরাস্তায় একটা কাপড়ের গোডাউনে নাইট ডিউটিতে কাজ করতেন, চাকরি করতেন। তো উনি আসলে নাম বলতে নিষেধ করেছেন। তো এই গোডাউনে চাকরি করার সময়ই তার সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে এবং তিনি একটা ভৌতিক ঘটনার সম্মুখীন হন। সেটাই আমি এখন আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো যেভাবে লিখেছেন আমি সেভাবে করতেছি। তো সময়টা ছিল 2017 সাল। আমি এখানে ছদ্মনাম হিসেবে মনে করি ইনজামুল হক ভাইয়ের বন্ধুর চাচার নাম ছিল মকবুল হোসেন। তো মকবুল হোসেন চাচা, তিনি হচ্ছে একটি কাপড়ের গোডাউনে চাকরি করতেন নাইট ডিউটি হিসেবে। তো সেই সময় দেখা যায় যে ওই গোডাউনের আশেপাশে
অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি ঘর ছিল না, শুধু একটি মাত্র গোডাউন এককভাবে ছিল। তো যেটাতে নাইট ডিউটি হিসেবে কাজ করতেন এই মকবুল সাহেব। তো তিনি প্রথম চাকরির শুরুতে কোনো সমস্যায় ফেস করেননি। তিনি এইভাবে প্রায় একটা বছর কাটিয়ে দিয়েছেন, কিন্তু কোনো ধরনের কখনোই কোনো সমস্যা ফেস করেননি। কিন্তু এক বছর পর তার কাছে কি যে এই জায়গাটা পুরো অস্বাভাবিক মনে হচ্ছিল। তিনি দেখেন যে এই গোডাউনে আসলে রাতের বেলা কোনো কাজ হয় না, কিন্তু দিনের বেলায় ভরপুর কাজ হয় এবং দিনের বেলাতে দেখা যায় মানুষজন ভরপুর থাকে। তো উনি প্রথম সমস্যার সম্মুখীন না হলেও এক বছর পর তার কাছে বিভিন্ন সমস্যার সম্মুখীন তিনি হন। সেটা হচ্ছে যে তিনি রাতের বেলা কারো করুণ সুরে কান্নার আওয়াজ পান, মনে হচ্ছে কোনো মেয়ে কান্না করতেছে। তো তিনি যখন সেই কান্নার আওয়াজটা খোঁজেন, তার কাছে যেহেতু বড় লাইট ছিল, তিনি ভাবেন যে হয়তো বা কেউ কান্না করতেছে। তো তিনি যখন কান্না করার জন্য এই উৎস খোঁজেন, কিন্তু কোনোভাবেই সেই উৎস খুঁজে পান না। তো পরবর্তীতে তার কাছে মনে হয় যে এটা তার মনের ভুল, হয়তো বা দূরে কেউ কান্না করতেছে সেটাই তিনি শুনতেছেন। কিন্তু রাসেল ভাই এটা একদিন দুই দিন হলে ঠিক হতো, তিনি দিনের পর দিন এই কান্নার আওয়াজ শুনতে পান মাঝে মাঝেই। তো এরপরে আরো কিছু তিনি উপলব্ধি করেন যে আশেপাশে অনেক শিয়ালের ডাক এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের সাউন্ড পান, অথচ এই দূর দূরান্ত কোনোদিন তিনি শিয়াল তো দূরের কথা, একটা কুত্তাও তিনি দেখতে পাননি। এটা এতটা এমন একটা জায়গা, কারণ এই গোডাউন থেকে তার গ্রামের দূরত্ব অনেক দূরে। এটা এককভাবে একটা জায়গায় এই গোডাউনটা বানানো হয়েছে এবং চতুর্পাশে সুন্দরভাবে সিকিউরিটি সিস্টেম। এখানে আসলে শুধুমাত্র কাজ করার জন্যই মানুষেরা আসে, অন্য কোনো ক্ষেত্রে মানুষ এখানে আসে না। তো এরপরে তিনি একদিনে লক্ষ্য করেন যে তার গোডাউনের ভিতরে যেখানে সেলাই মেশিনের কাজ করা হয়, সেখান থেকে একটা মেশিনের শব্দ পান। শব্দটা যেমন একজন মানুষ যখন একটা মেশিন চালান যেন একটা ঘর ঘর শব্দ হয়। যেহেতু ঘটনাটা 2017 সালে, সেই সময়কার ইলেকট্রিক মেশিনগুলো যেগুলোতে কাপড় সেলাই করে, সেই মেশিনগুলো কিন্তু এক ধরনের ঘর ঘর সাউন্ড করতো। তো তিনি অবাক হয়ে যান যে ঘর ঘর সাউন্ড করতেছে কেন, মেশিন এত রাতে কে চালাচ্ছে। তো তিনি যখন সেই জিনিসটা দেখানোর জন্য যান এবং তিনি যে সেখানে দেখতে পান যে একটা সেলাই মেশিন নিজে নিজেই চলতেছে এবং সেখানকার সুই নিজে থেকে ওঠানামা করতেছে, কিন্তু সেই মেশিনের মধ্যে কোনো কাপড় বা সুতা নেই। তো সেই মকবুল চাচা যখন মেশিনের কাছে যান, সেই মেশিনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং তিনি দেখতে পান যে মেঝেতে একটা লাল সুতার রিল পড়ে আছে। তো এটা তিনি বেশ অবাক হন যে এটা কিভাবে এটা হচ্ছে। রাসেল ভাই এটা একদিন হলে ভালো সম্ভব হতো না, কিন্তু তিনি দেখেন যে এটা প্রায় সময়ই তিনি শব্দ এরকম করে মেশিন চালানোর শব্দ পান এবং তিনি যখন লাইট মেরে দেখেন, হ্যাঁ দেখেন যে মেশিনটা একা একাই চলতেছে এবং যখন তিনি মেশিনের কাছে যান, সেই মেশিনটা একা একাই বন্ধ হয়ে যায়। তো এই বিষয়টা যখন তিনি কর্তৃপক্ষকে জানান যে আমি রাত্রিবেলা এই ধরনের সমস্যা ফেস করতেছি, মেশিন একা একাই চলতেছি, যখন ইলেকট্রিশিয়ানকে নিয়ে এসে চেক করা হয়, তখন তারা দেখে জানায় যে এই মেশিনে কোনো সমস্যা নেই, এটা একা একা চলা কখনোই সম্ভব না। তো প্রথম এই মকবুল সাহেবের কথা কেউ বিশ্বাস করতেছিলেন না, কিন্তু পরবর্তীতে যখন মকবুল সাহেব রিকোয়েস্ট করেন তার ম্যানেজারের কাছে যে আমাকে আরেকজন নাইট গার্ড হিসেবে দিন, যাকে আমি দেখাতে পারি, আমি এখানে চাকরি করতে পারতেছি না, কারণ আমার ভয় করে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। তো ম্যানেজার কোনোভাবেই তার কথা বিশ্বাস করতেছিল না এবং পরবর্তীতে এই বিষয়টাকে চেক আউট করার জন্য মকবুল সাহেবের সাথে একজন গার্ড দেন এবং তারা যখন রাতে প্রায় এক সপ্তাহ ডিউটি করেন, তিনি 2 দিন নাকি ওই নতুন গার্ডটাকে দেখিয়েছেন যে সেই মেশিনটা চলে এবং পরবর্তীতে সেই গার্ডটাও সেই ম্যানেজারকে রিপোর্ট করে যে হ্যাঁ ইনি যেটা বলেছেন, মকবুল সাহেব যেটা বলেছেন সেটা সত্য, এইখানে নাকি এই মেশিনটা একা একাই চলে এবং তিনি নিজেই এটা দেখেছেন। তো পরবর্তীতে ম্যানেজার এই বিষয়টা কর্তৃপক্ষকে জানায় এবং কর্তৃপক্ষ যখন এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করে, তারা পরবর্তীতে জানতে পারে, এই বিশেষ করে তদন্তের পর জানতে পারে যে এখানে নাকি বিশেষ করে এই গোডাউনে নাকি একটা মেয়ে মেশিনের সাথে লোনা পেঁচিয়ে মারা গিয়েছিল এবং তারপর থেকে নাকি এখানে টুকটাক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। তো পরবর্তীতে ওই মেশিনটাকে সিলগালা করা হয় এবং ওই মেশিনের আশেপাশে যে জায়গাটা আছে সেটাকে ব্যান করা হয়, ওখানে আসলে পরবর্তীতে কেউ কাজ করে না। তো এরপর থেকে ওইখানে এই ধরনের সমস্যা হয়নি। তো এখন আসলে ভাই এই গোডাউনটা এখন আর নেই, এটা নাকি ভেঙে ফেলা হয়েছে। পরবর্তীতে ওখানে বড় একটা
বড় সড়ো ধরনের একটা ফ্যাক্টরি দেওয়া হয়। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা যেটা আমাকে পাঠিয়েছেন ইনজামুল হক ভাই। তিনি এটা গাজীপুর থেকে লিখেছেন। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আমি চলে যাব ঘটনাতে, এবং ঘটনাটি পাঠিয়েছেন আপনারা সবাই শামস ভাইয়ের সাথে পরিচিত। যেভাবে তিনি পাঠিয়েছেন সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। স্কুলে 3য় বার্ষিক পরীক্ষা চলছিল। রাত জেগে পড়াশোনার অভ্যাস আমার অনেক ছোট থেকেই। তবে সেদিনকার রাত্রিটা তখনও ঘড়ির কাঁটার হিসাবে খুব বেশি গভীর হয়নি। রাত তখন সম্ভবত 11:30টার একটু বেশি হবে। আমি ড্রয়িং রুমের সিঙ্গেল বেডে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পাশে আমার বড় বোন ঘুমিয়েছিলেন। পড়তে পড়তে আমি যেন ঘুমিয়ে না পড়ি সেই জন্য আমাকে পাহারা দেওয়ার জন্য উনি পাশে অ্যাকচুয়ালি শুয়েছিলেন। কিন্তু এদিকে আপু নিজেই ঘুমিয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়েছে। আমাদের পুরো এলাকায় ওই মুহূর্তে ইলেকট্রিসিটি নেই। ওই সময়টা পুরো দেশেই লোডশেডিং একটা নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। একবার গেলে অন্তত 1 ঘন্টার আগে আসতো না। আমি খাটের এক পাশে বসে মোমের আলোতে বই পড়ছি। যেহেতু আমার জোরে আওয়াজ করে পড়ার অভ্যাস নেই, সেহেতু রুমে সে সময় কোনো আওয়াজ ছিল না। তার মধ্যে নেই ইলেকট্রিসিটি, চারিদিকে শুনশান নীরবতা। পড়তে পড়তে একটা শব্দ আমার কানে আসলো। ঘাড় ঘুরিয়ে বামে তাকালাম, দেখলাম আমার মামি বেডরুম থেকে বের হয়ে ডাইনিং এর কাছে এসে দাঁড়ালো। জানালার ও পাশে ঘুরে ডাইনিং এ থাকা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে পানি খেলেন। যদিও অন্ধকার ছিল, তবে মোমের আলোতে মোটামুটি পরিষ্কারভাবেই ডাইনিং এর স্পেসটা দেখতে পারছিলাম। আমি আর ওইদিকে না তাকিয়ে আমার বইয়ে আবারও চোখ দিলাম। বইয়ের পাতায় মনোযোগ দেওয়ার প্রায় 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আচমকা এক ধরনের চিৎকার কানে এলো। আমি ঘাবড়ে গেলাম। খেয়াল করলাম আম্মা চিৎকার করছেন। আমার আম্মা তখন জীবিত ছিলেন, তবে সে সময় তিনি বেশ অসুস্থ ছিলেন। 1 বছরের বেশি যাবৎ সময় তিনি অসুস্থ। তখন এতটাই খারাপ অবস্থা ছিল যে তার বিছানা ছেড়ে চলাফেরা করতেও বেশ কষ্ট হতো। আমি আর আপুও তখন খুব একটা বড় ছিলাম না। পড়াশোনার আম্মার সেবা করতে গিয়ে দুবেলা ঠিকমতো খাবার তৈরি করার মতো অবস্থা আমাদের ছিল না। আব্বাও তখন চাকরি করতেন ঢাকার বাইরে, তাই রান্নার কাজে সহায়তা করার জন্য গ্রাম থেকে আমার মামি আমাদের বাসায় এসেছিলেন। কয়েক মাস আমাদের সাথে ছিলেন। আমাদের অনুপস্থিতিতে আম্মার সেবা ও রান্না বান্নায় তিনি সহায়তা করতেন। যাই হোক, সে সময় যখন এই অন্ধকারের মধ্যে আম্মার চিৎকার শুনলাম, বুকটা কেমন কেঁপে উঠল। আপু ঘুম থেকে লাফিয়ে উঠল, জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি শুধু কোনোভাবে বললাম আম্মু। এই বলে আম্মুর রুমের দিকে একটা দৌড় দিলাম। যেহেতু ইলেকট্রিসিটি নেই, তাই আমার পড়ার জায়গাটা বাদে পুরো ফ্ল্যাট তখন অন্ধকার। আম্মার রুমও সেম অবস্থা। গিয়ে দেখে আম্মা বিছানার উপর বসে আছেন। আম্মুর পাশে মামি বসে বসে চোখ কচলাচ্ছেন। আমি আর আপু আম্মুর কাছে গিয়ে বসলাম। দেখে আম্মু রীতিমতো কাঁপছে। আপু তখন আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তুমি চিৎকার করলা কেন, ভয় পাইছো তুমি? আম্মু এরপর ভীত ও কাঁপা কাঁপা স্বরে বললেন, আমি তখনও পুরোপুরি ঘুমাই নাই, মাত্র চোখটা ভার হয়েছে ঘুমে। ঠিক তখনই দেখলাম বারান্দার ওই জানালা দিয়ে একটা মেয়ে হেঁটে রুমে আসলো। হেঁটে হেঁটে সোজা আমার বিছানার সামনে এসে দাঁড়ালো। আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু না বলেই আবার শোকেসের পাশ দিয়ে হেঁটে গিয়ে রুমের দরজা হয়ে ডাইনিং এর দিকে চলে গেল। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। আমি চোখ বড় বড় করে আমার কথা শুনছি। আমার নিজেরও তখন মনে ভয় ঢুকেছে। আপু তখন আমাকে বলল, তুমি তো এমনিতেই অসুস্থ, তার মধ্যে মনে হয় তন্দ্রা ঘরে এসব উল্টাপাল্টা জিনিস দেখছো, এগুলা কিছুই না, মনের ভুল। আমার তখন খানিকটা উত্তেজিত হয়ে গিয়ে বলল, আমি একবারে স্পষ্ট দেখছি, আমি কোনো চোখের মনের ভুল দেখি নাই। আপু তখন বলল, তাহলে তুমি আমাদের ডাকলে না কেন? মামি তো তোমার পাশেই ছিল, ওনাকে ডাক দিলে তো হতো। আম্মা বলে, আমি তখন অনেক চেষ্টা করেছি, শরীরে যত শক্তি ছিল তা দিয়েই চেষ্টা করেছি নড়াচড়া করার, চিৎকার করার চেষ্টা করেছি, কিন্তু শরীর একেবারেই নড়তে পারছিল না, মুখ দিয়ে আমার কোনো আওয়াজ বের হচ্ছিল না। যেই ওই মেয়েটা রুম থেকে বের হলো, ঠিক তখনই আমার গলা দিয়ে আওয়াজ বের হলো,
এই বলে যখন আম্মা থামে তখন আমরা সবাই খানিকটা ভয়ে চুপ হয়ে গেছি। স্পেশালি আমার তখন মনে একটা খটকা লাগে। আমি তখন মামিকে জিজ্ঞেস করি যে মামি, আপনি কি একটু আগে পানি খাইতে উঠছিলেন? মামি আমার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়লেন। বলি, না রে না বাবা, আমি পানি খাইতে উঠবো কেন? আমি তো কখন যে ঘুমাইছি তাই তো কইতে পারি না। আম্মা বলে, হ্যাঁ তোমার মামি তো কত আগেই ঘুমিয়ে গেছে, ওনার বিছানায় শুইতে দেরি কিন্তু ঘুমাইতে দেরি হয় না। আসলে গ্রামে যারা থাকেন তারা সচরাচর একটু আগে ভাগে ঘুমিয়ে যায়। এরা যেখানেই যাক না কেন এই অভ্যাসটা তাদের থেকে যায়। যদিও এখন ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে বিষয়টার কিছু পরিবর্তন ঘটেছে, তবুও সেই সময় গ্রামের মানুষ 8টা-9টার মধ্যেই শুয়ে পড়ত। মামিও 10টার আগে শুয়ে পড়েছিল, আর এর মধ্যে একবারের জন্য তিনি ঘুম থেকে ওঠেনি। তখন আমি সবাইকে বলি, আম্মা আমিও তাহলে কিছু একটা দেখেছি। আপু জানতে চাইল, কি দেখেছিস? তখন আমি বলি, আমি যখন বিছানায় বসে পড়ছিলাম তখন হঠাৎ করে হাঁটার শব্দ পাই। তখন দেখি যে আম্মুর রুম থেকে বেশ লম্বা একজন মহিলা ডাইনিং টেবিলের এক কোণায় এসে দাঁড়ালো। মহিলাটা শাড়ি পরা ছিল, মাথায় অনেক লম্বা চুল। আমি তো ভাবছি হয়তো মামি আসছে পানি খেতে, কিন্তু কোনো কথা বলল না, মুখও আমার দিকে ফেরায়নি, অন্যদিকে ফিরেছিল। আমি শুধু ওনাকে পেছন থেকেই দেখেছি। এরপর কোনো কিছুই না ভেবে আমি আবার পড়াশোনায় চোখটা সরিয়ে ফেলেছি, পড়াশোনায় মন দিয়েছিলাম। এরপর মামি আর আম্মু বলল যে মামি নাকি গভীর ঘুমিয়েছিল। আম্মুর পাশে যে ঘুমিয়েছিল একবারও সেখান থেকে ওঠেনি, বরং আম্মার চিৎকার শুনে আমি আর আপু যখন আম্মার রুমে গিয়েছি ঠিক তখনই মামিও আম্মার চিৎকারে ঘুম থেকে উঠেছে। সেই দিনের ওই ঘটনার কোনো ব্যাখ্যা আমরা বের করতে পারিনি, যদিও ধরে নেই যে আম্মা অসুস্থ ছিলেন বা ঘুমের ঘরে ছিলেন, তাই হয়তো হ্যালুসিনেট করেছিলেন। কিন্তু আমি যাকে দেখলাম সেটা তো একদম সুস্থ মস্তিষ্কে সজাগ অবস্থায় দেখলাম। আর আম্মুও খুব করে বলেছিলেন তিনি সে সময় ঘুমাননি, পুরো স্পষ্ট দেখেছেন সেই মেয়েটাকে। তবে আম্মু যে মেয়েটাকে দেখেছিলেন সেটা নাকি 15-16 বছর বয়সের একজন কিশোরী ছিল, আর আমি যাকে দেখেছিলাম তিনি এতটা ছোট ছিল না। তবে বডি শেপে সে সময় যতটুকু দেখতে পেয়েছিলাম তাতে মনে হয়েছিল ওই নারীটা একজন পূর্ণবয়স্ক যুবতী, হ্যাংলা পাতলা, তবে বেশ লম্বা ছিল। উচ্চতা প্রায় 6 ফুটের মতো বা বেশি হতে পারে, আর ওনার চুলগুলো বেশ লম্বা, একদম কোমরের নিচ পর্যন্ত ঝুলেছিল। ওই আগের বাসাতে এরকম আরো অনেক ঘটনা ঘটে গেছে। আমি আর আম্মু ছাড়াও আরো কয়েকজন বিভিন্ন অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয়েছিলেন। সময় করে আস্তে আস্তে সেগুলো ভৌতিকতার লিসনারদের জন্য লিখে পাঠাবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে শীঘ্রই শিফা দান করেন এবং সামনে আপনাদের জন্য আরো বেশ কিছু ছোট বড় বেশি দেশি বিদেশি ব্যাখ্যাতীত ঘটনা পাঠাতে পারি। ধন্যবাদ শামুল ভাই আপনার ঘটনার জন্য। আসলে আমরা আপনার শরীরের সুস্থতা কামনা করছি, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা চলে যাব একটা ছোট্ট ঘটনায়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন এবং তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। রেফায়েত ভাইয়ের মৃত্যুতে আসলে আমার কিছু বলবার নেই। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হবে আল্লাহর ইচ্ছাতে হবে। তাই আমরা এমন কোনো ধরনের কথা বলবো না যাতে আমাদের ঈমানের উপর বড় বড় প্রভাব বিস্তার করে। আমি ইতোমধ্যে ওই মুহূর্তে অনেককেই বলতে শুনেছি, আর কিছুদিন বাঁচতে পারত। আরেকটা এক্সাম্পল হচ্ছে, ইয়া আল্লাহ এত অল্প বয়সে চলে গেল, ইত্যাদি ইত্যাদি। আপনাদের সবাইকে বলছি আমাদের হাতে কিন্তু কিছু নেই। আমরা পৃথিবীতে আসবার আগে এক জায়গায় দস্তখত করে চলে এসেছি, যা আমরা অমুক দিনে চলে যাব এবং আমাদের ওই দিনেই চলে যেতে হবে। রেফাত সাহেব বুঝে গিয়েছিলেন আগেই, কিন্তু কেউ তার অ্যাক্টিভিটিতে বোঝেনি। যাই হোক, আমি যখন তার সাথে কথা বলেছি তার বাসায়, যে আসলে তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন তাওবা বিষয়ে জিজ্ঞেস করার জন্য, যে তাওবা করবার জন্য অন্য কোনো মানুষের দরকার হয় বা নিজে করা যায় কিনা। আমি তাকে বলি, তাওবা করার জন্য কোনো মানুষের অথবা লোক ভাড়া করার দরকার হয় না, হুজুর ভাড়া করার দরকার হয় না। তাওবা করার জন্য নিজেই করা যায়। যার যার তওবা সে করতে পারে। অনেকেই দেখা যায় যে মৃত্যুর আগ মুহূর্তে যিনি একদম অসার হয়ে গেছেন তার পাশে তাওবা করিয়ে দেন, হুজুর এসে ইস্তেগফার করিয়ে দেন। আসলে যা হবার তা তো হয়ে গেছে, সেটাকে আর ভেঙে বলতে চাই না। এটা রিফাত ভাইও জানতেন, তারপরও আমার সাথে তার দেখা ওই জিজ্ঞাসা করাই তার মূল লক্ষ্য ছিল না। ছিল আর একটা ইস্যু। আমি সুস্থ হয়ে উঠেছি কিন্তু পুরোপুরি হইনি, তারপর আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে একটা ছোট কথা বলেছেন, যে ইস্যুটা হচ্ছে যে তার পা ছিল ওই মুহূর্তে এমনিতেই অবশ,
তার উপর দিয়ে তিনি পায়ের মধ্যে অস্বাভাবিক শক্তি অনুভূত করছিলেন, এবং এইটার সাথে মনে হচ্ছিল তার পা থেকে সব নিংড়িয়ে দিচ্ছে, কে জানি পা থেকে সব উঠিয়ে নিচ্ছে, রক টক টেনে নিচ্ছে সব। ওই মুহূর্তে তার এটা মনে হচ্ছিল। যাই হোক, এটা শোনার পর আমি কি জানি মনে করে আসবো বলে দিয়েছিলাম, কারণ আমাদের মালাকুল মত যখন আমাদের জান কবজ করা শুরু করে, আসলে তিনি শুরু করে পা থেকে। এটা কি সেটা রিলেটেড কিনা আমি জানি না, আমার এটা মনে হয়েছিল দেখি হঠাৎ করে অজান্তেই বলে দিয়েছিলাম আসবো, এবং যেহেতু আসবো বলেছি আমার ওই দিনই যেতে, আমি ওই দিনই যাই আর কি, টু বি অনেস্ট। যাই হোক, আমি যখন তাকে দেখা করি তখন তাকে আমার দেখে ভালো মনে হয়নি। মনে হচ্ছিল তিনি একবারে খারাপ একটা ডিফারেন্ট সিচুয়েশন বা স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছেন। এরকম নর্মালি আমি ওনার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কি হয় নাকি, আপনার আগে দেখেছিলাম এরকম ভাবে আমার মানে বাসা থেকে বের হওয়ার পর ওনার বড় ছেলের সাথে আমি যখন কথা বলি, হাঁটতে হাঁটতে তিনি আমাকে এগিয়ে দিচ্ছিলেন গলিটা, তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম কি আগে দেখেছিলেন? বলে না, এরকম ভাবে আমি আব্বাকে কখনো এতটা দুর্বল, এতটা ডিফারেন্ট সিচুয়েশনে দেখি নাই। তারপর আমি বলেছিলাম দোয়া করেন, হয়তোবা উনি হয়তোবা কোনো কেস নিয়ে লড়ছেন অথবা কোনো চিন্তায় আছেন, তবে ওনার মেডিকেল রিপোর্ট মানে নর্মাল, এটা উনি ওনার ছেলে আমাকে বলেছিলেন। যাই হোক, আমার সাথে কথা বলার সময় মনে হচ্ছিল তিনি অন্যদিকে খুব অন্যভাবে ইশারা করছিলেন, কাকে যিনি ডাকছিলেন, কাকে ডাকছিলেন বুঝতে পারছিলাম না, কিন্তু ইশারা করছিলেন কথার মাঝে মাঝে। তা আমি চলে গেছিলাম, কিছুক্ষণ থেকে ওইখান থেকে বের হয়ে গেছিলাম। আর তার কয়েকদিন পর তিনি চলে গেলেন। আর একটা কথা বলি, আমি যখন জানাজা শেষ করে ফিরছিলাম, দাফনে আমি থাকতে পারিনি, আমার শরীর কাঁপছিল, আর জরুরি একটা কাজের জন্য আমাকে ফিরতে হয়েছিল, যেহেতু রাত হয়ে গেছিল, তাই থাকার সুযোগ হয়নি। আমি তাকে দেখেছিলাম শেষবারের মতো। ওনার মুখে ছোট্ট একটা স্বস্তির ছাপ ছিল, যেরকম একটা টেনশন ছিল তার মধ্যে আমি মৃত্যুর আগে দেখেছি। মৃত্যুর পরের চেহারাটা দেখে আমার অতটা মনে হয় নাই যে উনি অনেক টেনশনে ছিলেন, ওকে খুব ফ্রেশ লেগেছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, পুরো মসজিদ আমার গরম লেগেছে, পুরো মসজিদের মধ্যে মনে হয় কেউ হিটার ছেড়ে রেখেছে। আমার শরীরটা ভার হয়েছিল, চারিপাশে কেমন একটা গরম বাতাস লাগছিল, মনে হচ্ছে হিটার ছাড়া। কিন্তু ওই মুহূর্তে যিনি যে জায়গায় থাকেন সেই জায়গাটা বেশ ঠান্ডা ছিল। আমি সোয়েটার পরা ছিলাম, পাতলা একটা সোয়েটার পরা ছিলাম, উপরে একটা চাদর জড়িয়েছিলাম। যাক, সেইগুলো চিন্তা করে আমি অন্য কথা ছড়াতে চাই না। আমি সবসময় দোয়া করি আল্লাহ তাকে তার জান্নাতবাসী করবেন। আমি যে ব্যক্তিটার কথা আগে বলেছিলাম, আপনারা সবাই তার নাম জানেন, ফাহিম সাহেব, যে হাসপাতালের কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন দেখা করবেন। এটাও আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখা করবেন 1 সপ্তাহের মধ্যে। কিন্তু আপনারা জানেন এটা, যে আমরা সময়ের কাছে সবাই বিক্রি হয়ে গেছি, তাই চাইলে অনেক কিছু সময়কে আড়াল করে আমরা করতে পারি না। অনেক পরে গত 2 ফেব্রুয়ারি তার সাথে আমার মসজিদে দেখা হয়, এই তো বেশি দিন না, 8-10 দিন আগে। তাকে আগে থেকে রোগা মনে হচ্ছিল আমার দেখে, একটু খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেছে। ফাহিম আসলেন মসজিদে বাদ আসর ওয়াক্তে। আমি বসেই ছিলাম, এবং এশার নামাজের পর মসজিদের ভেতর খানার আয়োজন করা হয়েছে, তাই আমি আর বাসায় যাচ্ছি না, এবং আয়োজনটা ফাহিম সাহেবই করেছে আমাদের সকলের জন্য। কিন্তু তিনি আসর থেকে ওই মুহূর্তে উপস্থিত, অনেক প্রশ্ন নিয়ে উপস্থিত। আমাকে বলছিলেন, চাচা, আব্বা আম্মা তো একদম একদিনের ব্যবধানে মারা যান, আমাদের জন্য কষ্ট করছিল যে তারা চলে গেলেন। আম্মা যদিও অসুস্থ ছিল, কিন্তু তিনি আসলে থাকলেও আমাদের মনটা কিছুটা সান্ত্বনা পেত, কিন্তু সান্ত্বনা দিতেই হয়তো তারা কেউ চাননি। আপনি বলেছিলেন আব্বার সাথে জিন থাকতে পারে, কারণ আমি আপনাকে বলেছিলাম আব্বার অ্যাটিটিউড বাসায় মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে যেত। আব্বা প্রায় সময় খুব অস্বাভাবিক আচরণ করত, ক্যারেক্টার বদলে যেত আব্বার। আপনি কিছু তো জানেন, আমি আপনাকে বলেছি। এই কন্ডিশনগুলোতে আমার স্ত্রীকে কয়েকবার বাবার বাড়িতে আমার দিয়ে আসতে হয়েছিল, যে সেইটা আমি পরে আমি আব্দুর রব সেটা পরে বলবো, আমি শুনেছি তার কাছ থেকে। তো উনি বলছিলেন আমরা যখন আব্বাকে দাফন করে ঢাকায় আসছিলাম, পরের দিন কিন্তু আমি হাসপাতালে গিয়েছিলাম, আপনার প্রতি একটা মায়া জন্মে গিয়েছিল এটার জন্য। অথচ দেখেন আপনার সাথে 2 দিন খালি হাসপাতালে দেখা হয়েছে। আমরা দাফন করে আসবার সময় স্পেশালি আমি আসি অ্যাম্বুলেন্সে করে, বাকিরা আসে আমার গাড়িতে করে। আমাকে অ্যাম্বুলেন্স, এই ফ্রিজিং ভ্যানটা আমার শ্বশুর বাড়ির সামনে নামিয়ে দেয়, যেহেতু আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তো তিনি আমার শ্বশুর বাড়িতে ছিল। তো লাশের ফ্রিজিং ভ্যান আর কি, ফ্রিজিং ভ্যানটা যখন চলে যাচ্ছিল, আমি না আরেকবার ওটার ভেতরেও কি দেই, এই চিন্তা করে যে আব্বাটাকে এটার ভেতরে নিয়ে গেলাম, আর এখন আব্বা কই শুয়ে আছে আমি জানি, কিন্তু তাকে উঠিয়ে 2টা কথা বলতে পারবো না। এই ভাবতে ভাবতে আমি ফ্রিজিং ভ্যানের যে গ্লাসের ফাঁকা আছে
সেখানে চোখ দেই। আমি শুধু একটা জিনিস দেখি যে আব্বা ভ্যানটার ঠিক মাঝখানে কাফনের কাপড় জড়িয়ে শুয়ে আছে, একদম মাঝখানে। লাশের মুখটা দেখা যাচ্ছে। আমি না ওই জায়গায় না অনেকক্ষণ আটকে গেলাম। কতক্ষণ আটকে ছিলাম আমি জানি না। আমি বুঝতে পারছিলাম না, আমি কাঁদছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু না আমার আশেপাশে কোনো হুঁশ ছিল না। আমার হুঁশ আসে কখন জানেন? ফ্রিজিং ভ্যানের ড্রাইভারটা আমাকে যখন ঘাড়ে হাত দেয় তখন আমার ঘোরটা কেটে যায়। আমি বুঝতে পারছিলাম না আমি পরিষ্কার আব্বাকে কেন দেখছিলাম ভ্যানটার ভেতর। এটা ছাড়াও অনেক প্রশ্ন তিনি আমাকে করলেন, অনেক কথা তিনি আমার সাথে শেয়ার করলেন প্রায় 3 ঘন্টা যাবত, সেটাও আমি আপনাদের জানাবো। আমি বললাম, দেখেন এটা আপনার মনের ভুল, এখানে জিনরা এসে আপনাকে ভয় দেখাবে না। কিন্তু ওই দিন রাতের বেলা কথা শুনলে হয়তো কিছুটা চিন্তা অন্যদিকে টার্ন করতে পারে। তার কাছ থেকে অনেক কিছু শুনেছি, আপনাদের ভাবাতে পারে। আজ আমার একদম শক্তি নেই। আজ আমি জানাবো আপনাদেরকে ফাহিম সাহেবের কথাগুলো, ফাহিম সাহেবদের কথাগুলো। এক হাসপাতালের ফাহিম শেষ হলে একজন বাচ্চা ছেলের আকুতির ব্যাপারে আপনাদের জানাবো। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন। আপনাদের সবার দোয়া একান্তই কাম্য। আপনাদের আব্দুর রব। এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, যার নাম ফাহাদ, উনি বর্তমানে কাতারে রয়েছেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। ঘটনার সময়কাল 2004 সাল। তখন ওর বয়স 26 কি 27, নতুন বিয়ে করেছেন। গঞ্জে তখন ওনার একটা কাপড়ের দোকান ছিল। রোজ সকালে উনি ওনার কাপড়ের দোকানে চলে যেতেন, ফিরতেন রাত 8টার দিকে। এভাবেই চলছিল। বিয়ের কয়েক মাস পরে শীতকাল চলে এসেছে। তখন ওনার স্ত্রী কিছুদিনের জন্য তার বাবার বাড়িতে গিয়েছিল। কিছুদিন থাকার পর আবার ওনাকে আনতে যাবেন। যখন আনতে যাবেন তখন শীতের পিঠা তৈরি হবে। শ্বশুর বাড়িতে গিয়ে পিঠা খেয়ে আবার ওনার স্ত্রীকে নিয়ে বাড়িতে আসবেন। কথা ছিল যে কয়েকদিন পর যাবেন, সেই সময়টা চলেও আসে। সেই দিনটা ছিল রবিবার। ওই দিন আবার কোনো এক কারণে দোকানে কেনা বেচাটা একটু বেশি হয়েছিল। চিন্তা করেছিলেন যে আজকে তাড়াতাড়ি রওনা দিবেন, কিন্তু না, এই বেচা কেনা বেশি হওয়ার কারণে দেরি হয়ে যায়। রাত 8টা-9টার দিকে উনি দোকান বন্ধ করেন। যেহেতু শ্বশুর বাড়িতে যাবেন, মিষ্টি মন্ডা তো নিয়ে যেতেই হয়। বাজার থেকে 5 কেজি মিষ্টি এবং বড় একটা রুই মাছ কিনে রওনা দিয়েছেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। শ্বশুর বাড়িতে যেতে হলে বাসে করে প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দিতে হবে। ঠিকঠাক মতো পাড়ি দেন। বাস থেকে নেমে 20 মিনিট পায়ে হাঁটলেই শ্বশুর বাড়িতে চলে যাওয়া যাবে। তবে যেতে হলে ছোট্ট একটা ঝোপ জঙ্গলের মতো রাস্তা পাড়ি দিতে হবে। রাস্তার দুপাশে ঝোপ জঙ্গল রয়েছে। বাস থেকে নেমে দেখেন যে বাস স্ট্যান্ড একদম ফাঁকা। তখন রাত 10টার কাছাকাছি বেজে গেছে। তখন আসলে শীতকাল তো, আর গ্রাম এলাকায় রাত 9টা মানে কিন্তু অনেক রাত। কারণ শীতের রাত্রে গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন। কেউ নাই, একদম শুনশান নীরবতা। এই অবস্থা দেখে তো ওনার মনে একটু ভয় লাগা শুরু করে। আর এটা তো ওনার নিজের এলাকাও না, শ্বশুরবাড়ির এলাকা। তখন কিন্তু মোবাইল ফোনের এত প্রচলন হয়নি। অল্প কিছু মানুষের হাতে মোবাইল ফোন ছিল। আর ম্যাক্সিমাম মোবাইল ফোনগুলো থাকতো কি ওই কয়েক টাকা মিনিটে যে সমস্ত দোকানগুলো চলতো আর কি, অর্থাৎ সেখানে গিয়ে কয়েক টাকা দিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ছিল, 7 টাকা 10 টাকা এরকম ছিল যে প্রতি মিনিট কথা বলে এত টাকা দিতে হবে, বা 4 টাকা এরকম ছিল আর কি ওই সময় প্রেক্ষাপট আর কি যেরকম ছিল। তো এরকম কিছু মোবাইলের দোকান ছিল। মানুষজন এইভাবে আসা যাওয়া করে মোবাইল ফোনে কথা বলতো। যে একজন একটা দোকানে কল করে বললো যে আরেকজনকে ডেকে দেন, সে আসবে আবার সেই দোকানে, পরে কল দিয়ে কথা, এরকম বেশি হতো আর কি। এতটা হাতে হাতে মোবাইল ফোন আসেনি। ওনার কাছেও তখন মোবাইল ফোন ছিল না, আর ওনার কাছে আলোর কোনো উৎসও ছিল না। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে এত রাতের বেলা এই ঘন অন্ধকারে মিষ্টি আর মাছ নিয়ে এই জঙ্গল দিয়ে যাব। ওনার মনে তো এক অজানা ভয় এসে বাসা বাঁধায়। ফিরে যাওয়ার উপায় নাই। আর এখন কার কাছ থেকে সাহায্য উনি পাবেন?
চিন্তা করলেন যে আল্লাহ সাহায্য নিয়েই উনি চলবেন, যেহেতু চলে এসেছেন। আর যখন কোনো সাহায্যকারী না পাওয়া যায় তখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া তার কোনো উপায় থাকে না, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। যেহেতু এই ধরনের একটা সিচুয়েশন চলে আসছে, আল্লাহর উপর ভরসা নিয়ে উনি হাঁটতে থাকেন। 5 মিনিট হাঁটার পর সেই জঙ্গলের সামনে উনি চলে আসেন। এখন এখানে এসে দাঁড়িয়ে ভাবছেন, কেন যে এত রাত করে আসলাম, পরের দিনও তো আসতে পারতাম। এখন কি হবে? ওনার তো মন সায় দিচ্ছিল না এই জঙ্গল পার হয়ে উনি যাবেন এত বড় একটা মাছ নিয়ে, মিষ্টি নিয়ে। ওখানে উনি কতক্ষণ দাঁড়িয়েছিলেন ঠিক বলতে পারেন না। হঠাৎ করে চোখের পলকে কোথা থেকে একটা গরুর গাড়ি নিয়ে এক লোক এসে হাজির। ওই সময় কিন্তু আশেপাশে গরুর গাড়ির কোনো প্রচলন ছিল তো নাই, গরুর গাড়ির প্রচলন অনেক আগে উঠে গেছে। আশেপাশে কেউ গরুর গাড়ি চালায় এরকমটা উনি জানেন না। এরকম গরুর গাড়ি আসা দেখে বেশ অবাকই হন, কারণ গরুর গাড়ি হঠাৎ করেই চলে আসছে। গরুর গাড়ি যখন চলে তখন কিন্তু চাকার ক্যাচ 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 আওয়াজ হতেই থাকে। অনেক দূর থেকে ওই গরুর গাড়ির চলার আওয়াজ এটা কিন্তু শোনা যায়। গরুর গাড়ি যিনি গারোয়ান থাকেন, মানে যিনি ড্রাইভার, উনি ওই গরুগুলোকে বিভিন্ন ধরনের শব্দ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাড়া দিতে থাকেন। তারপর গাড়ির ক্যাচক্যাচ শব্দ তো আছেই, এগুলো কিন্তু অনেক দূর থেকে শোনা যায় এই ক্যাচক্যাচ আওয়াজ। তো উনি কিছুই বুঝতে পারলেন না, হঠাৎ করে কোত্থেকে এখানে একটা গরুর গাড়ি চলে আসলো। গাড়িটা পাশে এসেই বলছে, কে ভাই আপনি এত রাতে জঙ্গলের রাস্তা দিয়ে কই যাচ্ছেন? এই রাস্তা দিয়ে তো কেউ সন্ধ্যার পরে আসা যাওয়া খুব একটা করে না। তখন এই ফাহাদ ভাই বললেন যে আসলে আমি তো নতুন বিয়ে করেছি, গঞ্জে আমার কাপড়ের দোকান আছে, বেচাকেনা শেষ করে আসি, তাই একটু রাত হয়ে গেছে আসতে। তখন ওই লোকটা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িতে উঠে বসেন, আমি আপনাকে পার করে দিচ্ছি, তবে এরপর কিন্তু রাতের বেলা এই জঙ্গলের রাস্তা পাড়ি দেওয়ার জন্য আসবেন না। তো লোকটিকে ধন্যবাদ দিয়ে উনি গরুর গাড়িতে উঠে বসলেন। রাস্তায় যাওয়ার পথে উনি অনেক কথাই জিজ্ঞেস করছেন, ওই লোকটা কোনো কথা বলে না, উনিও চুপচাপ আছেন একটা পর্যায়ে। যখন দেখলেন উনি কোনো উত্তর দেয় না, কিছুক্ষণ পরে ঘটতে থাকে ভয়ঙ্কর কিছু ঘটনা, যেটার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন গরুর গাড়ির পেছনে কমপক্ষে 50 থেকে 60টি বোরখা পরা, মুখ ঢাকা এরকম কিছু অবয়ব উড়ে উড়ে আসছে। আর পিছনে এত বাতাস হচ্ছে যে পিছনে থাকা এই জঙ্গল বা রাস্তার দুপাশে গাছপালা মনে হচ্ছে ভেঙে একাকার হয়ে যাবে। কিন্তু গরুর গাড়ির সামনের দিকে কিন্তু কিছুই হচ্ছে না, সবকিছু স্বাভাবিক। গরুর গাড়ির পিছনে সব কিছু হচ্ছে। এইভাবে কিছু সময় চলার পর সেই অবয়বগুলো একসাথে, মানে সব একত্রে কথা বলে ওঠে, এই তোর কাছে যে মিষ্টিগুলো আছে আর মাছ আছে এগুলো আমাদেরকে দিয়ে যা। একসাথে যদি এত লোক একই কথা বলে, মানে আমরা অ্যাসেম্বলিতে দেখি বা আর্মিরা যখন একসাথে দাঁড়িয়ে কোনো একটা কথা বলে বা একসাথে মানুষ যখন একই কথা বলে তখন যেরকমটা শোনা যায় ওই রকম আওয়াজ হচ্ছে। আওয়াজগুলো এতটাই বিভৎস যে ওনার আত্মা বের হয়ে যাওয়ার উপক্রম হয়। 10 মিনিটের মতো সময় লাগবে এই গরুর গাড়ি দিয়ে জঙ্গলটা পার হতে। মনে হচ্ছে এই জঙ্গলের পথটা শেষই হচ্ছে না। এই সময় ওই গরুর গাড়িওয়ালা সে কথা বলে উঠল, পেছনে থাকা ওই অবয়বগুলোকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই তোরা কি করছিস, কেন এই লোকটাকে বিরক্ত করছিস? এরপর পেছন থেকে ওই একই রকম ভাবে সমবেত কণ্ঠে শোনা যায়, এই ওকে বল ওই মাছ আর মিষ্টিগুলো আমাদেরকে দিয়ে যেতে। এরপর ওই লোকটা বলে, তোদের কিছুই দেবে না, যা ভাগ এখান থেকে। তখন ওইগুলো আবার একত্রে বলে ওঠে, ও তাই না, তাহলে দেখি, আমরাও দেখি কি করে ও যায় আর কি করে তুই ওকে পার করে দিস। এই কথা যেই না বলছে তখন এই ফাহাদ ভাই দেখেন ওই গরুর গাড়ি চালক সামনে থেকে এক লাফ দিয়ে পেছন দিকে চলে গেল। আর পেছন দিকে যাওয়ার সাথে সাথে ওই লোকটা ভয়ঙ্কর একটা দানবীয় অবয়বের রূপ নিল। তার চেহারা কিন্তু একই রকম ছিল, এমনটা না যে তার চেহারা চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে সে একই রকমই আছে, তার চেহারা বা হাত পায়ের মানে যেই অবস্থা, কিন্তু তার বডিটা অনেক বড় হয়ে গেছে। এতটা বড় হয়ে গেছে জঙ্গলের বড় বড় গাছের চাইতেও সে বড় হয়ে গেছে। আর সে কি শুরু করছে, যেটা উনি অল্প সময় দেখেছিলেন, আমরা যেভাবে মশা মারি না, 2 হাত দিয়ে ঠাস ঠাস করে মশা মারি, এই ভয়ঙ্কর আকৃতির এই অবয়বটা যিনি গরুর গাড়ির চালক ছিলেন, সে পেছনে থাকা ওই সমস্ত দুষ্টু জিনগুলোকে মশা মারার মতো ঠাস ঠাস করে মারছেন 2 হাত দিয়ে, মনে হচ্ছে 2 হাত দিয়ে চ্যাপটা করে ফেলছেন।
এরকম কিছুক্ষণ করেছেন বা কতক্ষণ করেছেন এটা ফাহাদ ভাই বলতে পারেন না, ওই গরু গাড়ির উপরেই উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। ওরা যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি শ্বশুর বাড়িতেই আছেন। উনি জানতে পারেন যে ফজরের সময় ওনার শ্বশুর নামাজ পড়ার জন্য যখন বের হয়েছেন তখন বাড়ির সামনেই ওনাকে পড়ে থাকতে দেখেন। আরো একটা মজার বিষয় হচ্ছে ওনার মিষ্টি এবং মাছ সবকিছুই অক্ষত ছিল। পরবর্তীতে যতটুকু ওনারা বুঝতে পেরেছিলেন তা হচ্ছে যে নিঃসন্দেহে ওই গরুর গাড়ির চালক উনি খুব ভালো একটা জিন ছিল, আর ওই সময় উনি এই ফাহাদ ভাইকে সাহায্য করার জন্য এসেছিলেন আল্লাহর ইচ্ছায়। এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালগড় থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের কাছে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হচ্ছে রিদানুল হক হাওলাদার উৎস। সেই রিদানুল হক ভাইয়ের বাড়ি হচ্ছে পিরোজপুর জেলার নজিরপুর থানার 1 নং মাটিভাঙ্গা ইউনিয়ন, উত্তর বানিয়াপীর গ্রামের বাসিন্দা তিনি। তো আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা শেয়ার করার। তো ঘটনাটা ঘটেছিল রেদানুল হক ভাই নিজের সাথে, এটা তার ছোটোবেলার একটা ঘটনা। তো ঘটনাটার সময়কাল ছিল 2016 সালে। তখন দেশ বিদেশে ফুটবল বিশ্বকাপের উৎসব চলতেছিল। তো তিনিও ফুটবল খেলা খুবই পছন্দ করতেন, ছোটোবেলা থেকেই, এখনও অনেক পছন্দ করেন। তো তিনি যে ঘটনাটা শেয়ার করছেন, আমি সরাসরি ঘটনা চলে যাচ্ছি। তিনি বলেন যে ঘটনাটা 2016 সালের দিকে, যে সময় ফুটবল খেলা খুবই একটা উৎসব চলতেছিল। তো তিনি হলো আর্জেন্টিনার একজন সাপোর্টার। তো প্রথম রাউন্ডের আর্জেন্টিনার খেলা শেষ হয়েছে, এটা সেই সময়কার ঘটনা। তো প্রিয় দলের খেলা দেখার জন্য সন্ধ্যার সময় তিনি তাড়াতাড়ি পড়াশোনা শেষ করেন, এবং পড়াশোনা শেষ করে তিনি দেখেন যে বাইরে হালকা বৃষ্টি পড়তেছিল। যেহেতু সারাদিন আসলে আকাশটা মেঘলা ছিল, তো এই কারণে তিনি হলো দেখা যায় যে খেলা যেহেতু শুরু হবে রাত 1টায়, এই কারণে তিনি বাইরে যাচ্ছিলেন না, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে, এবং টেনশন করতেছেন যে তিনি খেলাটা আসলে আজকে দেখতে পারবেন কিনা, যেহেতু আজকে আর্জেন্টিনা খেলা আছে। তো তিনি আসলে পড়াশোনা শেষ করেন 10টার দিকে, এবং তিনি ফিল করেন যে 10টার সময় তার বাইরে যেতে হবে, বলতে প্রকৃতি ডাকে তাকে বাইরে যেতে হবে। তো তিনি হলো যেহেতু বৃষ্টি পড়তেছিল, অন্ধকার, গুড়গুড়ে অন্ধকার, এই কারণে তিনি তার বাবাকে ডাক দেন এবং তার বাবাকে বলেন যে আমি আসলে বাইরে যেতে ভয় পাচ্ছি। তো সে সময় রাসেল ভাই বাসার যে ওয়াশরুমগুলো ছিল সেগুলো আসলে বাইরেই ছিল বেশিরভাগ এই সময়, যেহেতু 2016 সালের ঘটনা। তো গ্রামের সে সময় আসলে ম্যাক্সিমাম টয়লেটগুলো বাইরেই ছিল। তো তার বাবা হলো তাকে সাথে নিয়ে যায়, এবং তিনি হলো ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকেন, এবং তিনি ওয়াশরুম শেষ করে বাসায় চলে আসেন আবার। তো তার বাবার সাথে বিছানায় শুয়ে আছেন, এবং তার চিন্তা হচ্ছে যে রাত 1টা হলে তিনি খেলা দেখতে যাবেন তার চাচার বাসায়। এবং তার চাচার বাসায় শুধু তিনি একা না, সেখানে তার হচ্ছে মুরসালিন কাকা, তারপরে তার হচ্ছে আজিম কাকা, সজীব ভাই, শরীফুল কাকা, জসিম, আরও অনেকেই নাকি সেখানে তারা খেলা দেখেন। বিশেষ করে এই ব্রাজিল আর্জেন্টিনা যে খেলাগুলো তারা উপভোগ করেন, আর সব থেকে বেশি উপভোগ করেন হচ্ছে তারা আর্জেন্টিনার খেলা, যেহেতু তিনি আর্জেন্টিনাকে সাপোর্ট করেন। তো সেই দিন তিনি আসলে খেলা যাওয়ার জন্য ওই চাচাদের বাড়িতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন, কিন্তু দুঃখজনকভাবে সেদিন আকাশ মেঘলা থাকার কারণে তো দেখা যায় যে সেদিন ওই চাচাদের বাসায় আসলে খেলা দেখা সম্ভব হয়নি, কারণ মেঘলা আকাশের কারণে তাদের যে সৌরবিদ্যুৎ যে ছিল, ব্যাটারি চালিত সৌরবিদ্যুৎ, যেটা দিয়ে ব্যাটারি চার্জ হয় এবং সেখান থেকে তারা টিভি দেখেন, কিন্তু সেদিন মেঘলা থাকার কারণে তাদের বাড়িতে যে মানে আপনার সৌরবিদ্যুৎ সেভাবে চার্জ হয়নি। আর এখানে আসলে রাসেল ভাই তাদের ওই এলাকাতে বিদ্যুৎ ছিল না সে সময়। তো সৌরবিদ্যুৎ দিয়ে তারা আসলে টিভি চালাতো এবং বাড়ির লাইট চালাতো। তো সেদিন আসলে হালকা মেঘলা আকাশ থাকার কারণে, হালকা রোদ থাকার কারণে বেশি চার্জ হয়নি। তো এই কারণে তার চাচা মানা করে দিয়েছিল যে তাদের বাসায় আজকে টিভি দেখা হবে না, টিভি চালালে লাইট জ্বলবে না। তো এই কারণে তিনি মানা করে দেন যে না, আজকে সম্ভব না টিভি দেখা। তো যেহেতু খেলা রাত 1টায়, এই কারণে ওই
রিদানুল হক ভাই হাওলাদার ভাইয়ের যে চাচা আছে এবং চাচাতো ভাইয়েরা আছে, তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা আজকে যেহেতু বাসায় দেখতে পারতেছে না, তো তারা আজকে বাজারে গিয়ে খেলা দেখবে। বাজারে তো বিদ্যুৎ আছে, তো সেখানে যে তারা খেলা দেখবে। তো দেখা যায় যখন রাত 1টা বাজে, তখন হলো এই রিদানুল হক ভাই তার বাবাকে ডাক দেন এবং তার বাবাকে বলেন যে আমি হলো খেলা দেখতে যাব, তুমি আমাকে একটু চাচা বাসা পর্যন্ত এগিয়ে দাও, আমি তাদের সাথে খেলা দেখতে যাব। তো রাসেল ভাই ওই খেলা দেখতে যাওয়ার সময়, তো ওই রাত যখন 1টা বাজে, তখন হলো রিদানুল হক ভাই তার হলো বাবাকে ডাকেন এবং উনি হলো তাই রিদানুল হক ভাইকে এগিয়ে দেন তার চাচার বাড়ি পর্যন্ত। এগিয়ে দেন বলতে তিনি বলেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো ওনার বাসা থেকে ওনার চাচার বাসা কাছাকাছি, তো উনি হলো বাইরে দাঁড়িয়ে বলেন যে আমি এখানে আছি, তুমি যাও, কোনো সমস্যা হবে না। তো রাসেল ভাই এই রিদানুল হক ভাই যখন তার বাড়ির থেকে তার চাচাতো ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন, তখন তিনি একটা তাদের ওই বাড়ির পাশে একটা মাঠ ছিল, তিনি দেখতে পান যে সেই মাঠের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে কেউ খেলতেছে। এবং এই যে এখানে বলে রাখা ভালো যে ওই তার রিদানুল ভাইয়ের বাড়ি এবং তার চাচার বাড়ির মাঝামাঝি একটা কবরস্থান আছে। এবং রাসেল ভাই ওই রাস্তার পাশে কবরস্থানে যাওয়ার সময় নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে, যেটা তিনি বলেছেন, এবং অনেকেই এলাকায় নাকি এখানে ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন। তো যেহেতু এখানে তার বাবা দাঁড়িয়ে আছেন এবং বলেছেন যে যাওয়ার সময় যদি সমস্যা হয় আমার ডাক দিও, তো এখানে এক প্রকার রিদানুল ভাইয়ের প্রচণ্ড পরিমাণে খেলা দেখার নেশা। তো এই ভয়কে জয় করে তিনি আসলে খেলা দেখার নেশায় তিনি তার চাচার বাড়ির দিকে এত রাতে রওনা হন টর্চ লাইট নিয়ে। তো তিনি টর্চ লাইট নিয়ে যাওয়ার সময় ওই একপাশে হচ্ছে তার হলো কবরস্থান এবং অপরদিকে সেই কবরস্থানের অপরদিকে একটা মাঠ ছিল। তো ওই মাঠের দিকে যখন তিনি সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি অনুভব করেন যে ওই কবরস্থানে কোনো সমস্যা নেই। তিনি দেখেন যে সেই মাঠের মধ্যে একটা আলো পড়তেছে। তো এটা দেখে তিনি বেশ অবাক হন যে এখানে আলো পড়তেছে কেন। তো যাই হোক, তিনি এটা না দেখার ভান করে সামনে এগোন এবং সামনে একটা ছোট্ট একটা পুকুর আছে এবং দেখেন যে সেই আলোটা এখন পুকুরের মধ্যে পড়তেছে। তো তিনি সেই আলোটা দেখে প্রথমে ভাবলেন যে হয়তো বা কেউ মাছ ধরতেছে। তো প্রথমে সে জিজ্ঞেস করছিল যে কেউ মাছ ধরছেন নাকি, এভাবে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো উত্তর এলো না। তো দেখা যায় যে কিছুক্ষণ যাওয়ার পর, প্রায় 2-3 মিনিট যাওয়ার পর, তার বাবা হলো অনেক দূর থেকে ডাক দেন যে রিদানুল, তুই কি চলে গেছিস? তো এইভাবে যখন জিজ্ঞেস করে, তখন রাসেল ভাই সে জানায় যে হ্যাঁ, সে চলে এসেছে। তো এখানে আরেকটা বিষয় যে রিদানুল ভাই বলেন যে উনি যাওয়ার সময় ফিল করতেছিলেন যে ওনার পিছনে কেউ ফলো করতেছে, অথচ উনি যখন আশেপাশে তাকান দেখেন যে কোনো কিছুই নেই। তো উনি ঠিকঠাক মতন তার বাসায় ওই কাকার বাসায় চলে যায় এবং কাকার বাসা থেকে তার হলো আজিম কাকা, সজীব ভাই এবং শরীফুল কাকা, জসিম চাচা, আরও অনেকেই যারা যারা আছেন, যারা খেলা দেখতে পছন্দ করেন, সবাই মিলে তারা বাজারে যান এবং খেলা দেখে আসেন। এবং দেখে আসার পর তার একটা চাচা হলো রিদানুলকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। তো এই পর্যন্ত রাসেল ভাই কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তো সমস্যা দেখা দেয় তার একদিন পরে। আসলে ওই রাস্তা দিয়ে নাকি একটা মেয়ে সন্ধ্যার সময় গিয়েছিল। এই ঘটনাটা আসলে 2 দিন পরে, খেলা দেখার ওই রাতে 2 দিন পরে। তো উনি ওই রাস্তা দিয়ে যখন একটা মেয়ে গিয়েছিল, ওখানে ওই মেয়েটা নাকি একটা জিন ধরে। তো ওই মেয়েটাকে জিন ধরার পর ওই মেয়েটার অবস্থা এতটাই নাজুক ছিল যে তাকে এক প্রকার এক ধরনের মরার মতো অবস্থা করে ফেলে রেখেছিল সেই কবরস্থানের পাশে। তো পরবর্তীতে ওই মেয়েটা যেহেতু এলাকারই ছিল, সেই মেয়েটাকে চিনে। তো পরবর্তীতে একজন হুজুরকে নিয়ে আসা হয় এবং হুজুর তাকে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করে দেন এবং পরে তাকে সেই জিনটাকে তার শরীর থেকে সরিয়ে ফেলেন, ফেলে দেন। তো তখন থেকে উনি আসলে এরপর ওইখানে দেখা যায় যে আর অদ্ভুত কোনো ঘটনা দেখতে পাননি। তো আসলে নর্মালি ওখানে যে জিনটা ছিল, এটাই নাকি মানুষের সাথে বিশেষ করে দুপুরবেলা, সন্ধ্যাবেলা বা গভীর রাতে যদি কেউ হাঁটতো, তাদের সাথে নাকি সমস্যা করতো, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতো। তো পরবর্তীতে হুজুর ওই কবরস্থানের ওই জায়গায় সেই জিনটাকে বন্দি করার পর এরপর থেকে আসলে তাদের সাথে নাকি বা তাদের এলাকাতে নাকি আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। তো এটাই ছিল একটা ছোট্ট একটা ঘটনা, যেটা আসলে
রিদানুল হক ভাই নিজেই ভৌতিক ঘটনা উপলব্ধি করেছেন এবং তিনি নিজ চোখে দেখেছেন একটা মেয়েকে কি অবস্থা করেছিল সেই জিনটা। তো তিনি সবাইকে উদ্দেশ্য করে একটা বলতে চান, সেটা হচ্ছে যে জিন শয়তান আছে, এগুলো আসলে মানুষের অনেকের ক্ষতি করে, আবার অনেকের ক্ষতি করে না, আবার অনেকের উপকারও করে। তাই আমাদের উচিত আসলে আয়াতুল কুরসি এবং চালকুল পরে ফুঁক দিয়ে চলাফেরা করা, এতে করে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।